কোন হারামি আমার হাতে থুথু ফেলো রে? নতুন বাড়িতে ঢুকে বাড়ির কক্ষগুলো ঘুরতে ঘুরতে কেবলই একটা কক্ষের জানালার বাহিরে হাত রেখেছিল দিশা। অমনি ওপর থেকে কেউ থুতু ফেলল। কি এক বিদঘুটে ঘটনা! মেয়েটার গা গুলি উঠল মুহূর্তেই। দিশার বাবা রাজীব সাহেব একজন ব্যাংক কর্মকর্তা। কয়েকদিন আগেই চট্টগ্রাম থেকে বদলি হয়েছেন ঢাকায়। মাঝখানে একদিন সময় করে তিনি একাই বাড়ি জমিয়েছিলেন এখানে। এই 3টি শোবার কক্ষ, একটি বসার কক্ষ, একটি খাবার কক্ষ এবং রান্নাঘর, ওয়াশরুম সহ এই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে গিয়েছিলেন তখনই। সব কিছু গুছিয়ে আজ আবারও পরিবার অর্থাৎ 2 মেয়ে তিশা, রিশা এবং স্ত্রীকে সাথে নিয়ে উঠেছিলেন এই বাড়িতে। তিশা সব কক্ষ ঘুরে ঘুরে এই কক্ষটায় বরাদ্দ করেছিল নিজের জন্য। কি সুন্দর একটা জানালা রয়েছে কক্ষের দিকে। জানালাটা থেকে বেশ সুন্দর আলো এসেও কক্ষটা আলোকিত করে। নয়তো ঢাকার উঁচু উঁচু এক বিল্ডিংয়ের বদৌলতে অন্য বিল্ডিংয়ে আলো পৌঁছায়ই না। উৎফুল্ল ভঙ্গিতে মেয়েটা একটু প্রকৃতি বিলাসে জানালার বাইরে হাত বাড়িয়েছিল। অমনি সম্মুখীন হলো এই বিশ্রী ঘটনার। তিশা আবারও বাজখাই গলায় চেঁচিয়ে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, কোন বজ্জাত ওপর থেকে না দেখে থুথু ফেললি রে? হাতের কাছে আয় একবার, সুই সুতা দিয়ে তোর মুখ সেলাই করে দেবো বেয়াদব। এ জন্মের মতো তোর থুথু ফেলার শখ মিটিয়ে দেবো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো দিশা। ক্রোধে গজগজ করতে করতে কক্ষের বাইরে বেরিয়ে এলো। বাজখাই কণ্ঠে ডাক পড়ল, মা, ও মা। তিশার মা ঝুমা বেগম রাজীব সাহেবের সাথে চট্টগ্রাম থেকে আনা নিজেদের মালামালে তদারকি করছিলেন। হঠাৎ বড় মেয়ের চিল্লাচিল্লি শুনে ভ্রু কুঁচকালেন। বিরক্তি ভরা কণ্ঠে বললেন, আসতে না আসতেই ছাগলের মতো ম্যামা শুরু করেছিস কেন? তিশা দাঁতে দাঁত চাপলো, কটমট করে শুধালো, ওপর তলায় কারা থাকে? আমি কিভাবে জানবো? যেভাবে জিজ্ঞেস করছিস মনে হয় আমি যেন কত বছর ধরে এখানে থাকি। রাজীব সাহেব মেয়ের কথা শুনলেন, হাতের কাজ করতে করতেই বললেন, উপরতলায় বাড়িওয়ালারা থাকে কেন, কি হয়েছে? বাড়িওয়ালা শুনে একটু দমল তুষা। আসতে না আসতেই বাড়িওয়ালাদের সাথে ঝামেলা করতে চাইলো সে। আজ যদি বাড়িওয়ালার স্থানে এই বিদঘুটে কাজটা অন্য কেউ করতো তাহলে দেখে নিত সে। বাবার প্রশ্নের উত্তরে জবাব না দিয়ে ওয়াশরুমে ঢুকলো দিশা। এখন হাতটা ধুতে হবে ভালোভাবে। ইচ্ছে তো হাতটাই কেটে ফেলতে। ওয়াশরুমে হাত ধোয়ার মধ্যেই ঝুমা বেগম ডাক দিলেন মেয়েকে। কিছুটা চড়া কণ্ঠে বললেন, কি রে তিশা, হলো তোর? ঘর গোছাতে হবে তো, কত কাজ। আসছি মা। সময় প্রবাহমান, সে বয়ে চলে নিজের মতো। এ বাড়িতে তিশারা এসেছে বেশ কিছুদিন কেটে গেছে। নতুন বাসা গোছানো, 2 বোনের স্কুল কলেজে ভর্তিতে কোথা থেকে যে সময় চলে গেছে তা টের পাওয়া যায়নি। এর মধ্যে বাড়িওয়ালাদের সাথে বেশ ভালোই সম্পর্ক গড়ে উঠেছে তিশাদের। বিশেষ করে বাড়িওয়ালার মেয়ে সামিরার সাথে তিশার বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। দুজন এক ক্লাসে একই বিষয়ে অনার্স প্রথম বর্ষে পড়ে কিনা তাই অল্পতেই তাদের মধ্যেও বেশ ভাব জমে উঠেছে। শুনেছে বাড়িওয়ালার নাকি একটা ছেলেও আছে, পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা সামলাচ্ছে। অবশ্য তাকে বাড়িওয়ালার ছেলে না, বাড়িওয়ালাই বলা চলে। ওনার কথাই নাকি এই বিল্ডিংয়ে সব হয়। তিশা এখনও অবধি ছেলেটার দর্শন না পেলেও ততটুকু শুনেছে, তাতে জেনেছে ছেলেটার নাম সায়ান। যথেষ্ট রাগী, বদমেজাজি ধাঁচের। বিল্ডিংয়ে কম বেশি সবাই ভয় পায় তাকে। অবশ্য ছেলেটার ওই রাগী বদমেজাজি গুণের কারণেই এই বিল্ডিংয়ে নিয়ম শৃঙ্খলা এখনও বেশ ভালো। কথাগুলো ভাবতে ভাবতেই তিশা সিঁড়ি বেয়ে দাঁড়ালো বাড়িওয়ালার ফ্ল্যাটের দরজার সম্মুখে। একবার কলিং বেল বাজাতেই দরজাটা খুলে দিল এক মধ্যবয়স্কা নারী। হেসে তিশার পানে তাকিয়ে বললেন, আরে তিশা যে, ভেতরে এসো। তিশা সৌজন্যমূলক হাসলো। ভেতরে ঢুকতে ঢুকতে বলল, সামিরা কোথায় আন্টি? বাড়িওয়ালা মহিলা অর্থাৎ রাবিয়া বেগম মিষ্টি হাসলেন। দরজাটা আবারও এঁটে দিয়ে বললেন, ওর রুমে আছে, যাও। রাবিয়া বেগম চোখের ইশারায় দেখিয়ে দিলেন সামিরার কক্ষ। তিশার সাথে সামিরার ভালো সম্পর্ক থাকলেও মেয়েটার কক্ষে এখনও যাওয়া হয়নি তিশার। বেশিরভাগ সময় তারা একসাথে তিশাদের বাসায় বা ছাদেই সময় কাটিয়েছে। তিশা রাবিয়া বেগমের দেখানো কক্ষে গেল। হাত দিয়ে কক্ষের চাপানো দরজাটা খুলতেই চমকে উঠল, চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। কক্ষের ভিতরে একজন পুরুষ অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে, শুধুমাত্র কোমরে নাভির নিচ অব্দি একটা শুভ্র রাঙা টাওয়াল জড়ানো। ফর্সা বক্ষ পুরুষালী কালো লোমে আবৃত।
পেটানো শরীরের পেটের দিকটায় ভাঁজ পড়েছে কয়েকটা। তিশা বিস্মিত দৃষ্টিতে তাকালো পুরুষটির মুখের পানে। অসম্ভব মায়া যেন লেপ্টে রয়েছে তার মুখশ্রী জুড়ে। গাল জড়ানো কালো চাপদারি। তিশা আর দেখতে পারল না, হৃদয়টার অবস্থা নাজুক হয়ে পড়েছে। কেমন ধুকধুক করছে তার হৃদয় থেকে। হুট করেই মেয়েটা চিৎকার করে উঠল, কণ্ঠে ধ্বনি তুলল। তিশার চিৎকার শুনল তার সম্মুখে দাঁড়ানো পুরুষটি, তবে খুব একটা পাত্তা দিল না সেদিকে। বরং নির্বিকার ভঙ্গিতে বিছানার ওপর থেকে একটা শার্ট তুলে সে গায়ে জড়ালো। তবে তিশার চিৎকারে পাশের রুম থেকে তড়িঘড়ি করে ছুটে এলো সামিরা। তিশাকে কিছু জিজ্ঞেস করার আগেই চোখ পড়ল তার ভাইয়ের দিকে। ভ্রু কুঁচকে এলো সামিরার। কপট রাগ দেখিয়ে বলল, ভাইয়া, তোর কি লজ্জাশরম বলে কিছু নেই? বাড়ির মতো কোমরে টাওয়াল পেঁচিয়ে ঘুরছিস কেন? সায়ান তাকালো বোনের পানে, শান্ত কণ্ঠে বলল, বাড়ির মধ্যে না, আমার নিজের ব্যক্তিগত রুমেই ঘুরছি। তিশা এবার আরো ভালোভাবে তাকালো সায়ানের পানে। বাহ, বেশ সুদর্শন তো। ছোটখাটো একটা ক্রাশ খেয়ে বসলো মেয়েটা। সামিরা কুনুই দিয়ে খোঁচা মারলো তিশাকে। ভ্রুকুচকে শুধালো, এই দিশা, তুই এখানে কি করছিস রে? ধ্যান ভাঙলো তিশার। আমতা করে বলল, আমি তো তোর কাছে এসেছিলাম। আন্টি বলল তুই রুমে। তোর রুমে আসতেই দেখি। সায়ানের পানে এক নজর তাকিয়ে থেমে গেল তিশা। সামিরা বুঝে নিল যা বোঝার। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আরে, এটা আমার রুম না, এটা ভাইয়ের রুম। আমার রুম পাশেটা। তুই ভুল রুমে চলে এসেছিস। চল আমার রুমে চল। কথাটা শেষ করে সামিরা তিশাকে টেনে নিয়ে গেল নিজের রুমে। তিশা আশপাশটা দেখতে দেখতে হঠাৎই তার স্মরণে এলো প্রথম দিনের কথা। কেউ একজন থুতু ফেলেছিল তার হাতে। তিশা উঠে গিয়ে জানালা থেকে নিচে নিজের রুমের দিকে তাকালো। আবিষ্কার করলো সায়ানের রুমের ঠিক নিচে তিশার রুমটা। তার মানে এই ছেলেটাই সেদিন থুতু ফেলেছিল। মুহূর্তেই তিশার ক্রাশ উড়ে গেল। হৃদয়ে ভালোবাসার অনুভূতি জাগার বদলে জাগলো ক্রোধ। দিনের বদল ঘটল। রাতের আধারকে বিদায় জানিয়ে দেখা দিল সুন্দর এক সকাল। তিশা আর সামিরা সকাল সকাল তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে এলো বাসা থেকে। প্রথম ক্লাস বিধায় সামিরা বেশ সেজেগুজেই বের হয়েছে। তিশা প্রথমে সাদামাটাভাবে বের হলেও সামিরা তাকে জোর জবরদস্তি করে হালকা পাতলা সাজিয়ে দিয়েছে, আবার ঠোঁটে লিপস্টিকও দিয়ে দিয়েছে। সামিরা আর তিশা বাড়ির গেট থেকে বের হতেই দেখলো সায়ান দাঁড়িয়ে আছে গেটের সম্মুখে। দুই রমণীর বিস্তর সাজগোজ দেখে ভ্রু কুচকাল ছেলেটা। চোখ ছোট ছোট করে বলল, কি রে, এমন রংচং মেখে সংসেজে কোথায় যাচ্ছিস তোরা? সামিরা ভেঙচি কাটলো, ঠোঁট বাঁকিয়ে বলল, কলেজে। কলেজে পড়তে যাচ্ছিস নাকি ছেলেদের দেখাতে যাচ্ছিস, কোনটা? সামিরা খুব একটা পাত্তা দিল না সায়ানের কথায়। তারা দিয়ে বলল, চল তো ভাইয়া, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সায়ান এক নজর তাকালো তিশার পানে, শান্ত কণ্ঠে বলল, গাড়িতে উঠ, আমি পৌঁছে দিচ্ছি। সামিরা অবাক হলো বেজায়। অবাক সুরেই বলল, সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? কথাটুকু বলে থামলো সামিরা। এগিয়ে গেল ভাইয়ের পানে, পা উঁচিয়ে ছেলেটার কপালে হাত দিয়ে বলল, ভাইয়া, তোর শরীর ঠিক আছে? কত বলেছি আমাকে একটু কলেজে পৌঁছে দে, কলেজে পৌঁছে দে। কখনো নিসনি, আজ নিজ থেকে বলছিস। কাহিনী কি? সায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে বলল, আচ্ছা, তোদের যেতে হবে না, আমি চলে যাচ্ছি। সামিরা মেকি হাসলো, ধরফরিয়ে বলল, এই না না ভাইয়া, আমি কখন বললাম আমি যাব না? এই তৃষা, চল চল ভাইয়া, গাড়িতে গিয়ে বসি। কথাটা বলেই সামিরা তিশার হাত ধরে হন্তদন্ত হয়ে গাড়িতে ওঠার চেষ্টা করলো। তখনই তাদের থামিয়ে দিল সায়ান। কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস? কেন গাড়িতে? সায়ান পকেট থেকে টিস্যু পেপার বের করে এগিয়ে দিল সামিরা এবং তিশার পানে। থমথমে কণ্ঠে বলল, ওই মুখে চোখে যা দিয়েছিস মুছে তারপর গাড়িতে উঠবি। সামিরা সরু দৃষ্টিতে তাকালো সায়ানের পানে, কটমট করে বলল, তাহলে আমরা উঠবো না, তোর গাড়িতে রিক্সা করেই চলে যাব। তাহলে তোদের আর আজ কলেজে যাওয়াও লাগবে না। সামিরা ভালোভাবেই চেনে ভাইকে। সে জানে সায়ান এক কথার মানুষ। যখন বলেছে এইসব না মুছলে আজ কলেজে যেতে দিবে না, তখন দিবে না। উল্টো ঘাড় ধরে ঘরে নিয়ে গিয়ে তুল কালাম বাঁধাবে। বিরস মুখে সামিরা ভাইয়ের হাত থেকে টিস্যু নিল,
মুছল নিজের মুখ, কিন্তু তিশা নিল না টিস্যু। সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভাই বোনের কর্মকাণ্ড। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলেও যখন তিশাকে টিস্যু নিতে দেখল না, তখন সায়ান কিছুটা রেগেই বলল, এই যে তোমাকে কি আবার আলাদাভাবে বার্তা দিতে হবে মুখের রংচং তুলতে? তিশা দ্বিরুক্তি করল না। এমনিও তার সেজেগুজে কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না খুব একটা। টিস্যু দ্বারা মুখের সাজ তুলে সামিরার সাথেই গাড়ির পেছনে সিট দখল করে বসলো তিশা। সায়ানও সময় ব্যয় না করে বসলো ড্রাইভিং সিটে। সকলের অগোচরে লুকিং গ্লাসটা ফিরিয়ে তিশার পানে। গাড়ি চালাতে চালাতে দেখলো মেয়েটার থমথমে মুখশ্রী। দুপুরের তপ্ত রৌদ্র, সূর্যটা মাথার উপরে চলে এসেছে। খড়খড়ে ভঙ্গিতে নিজের উত্তাপ ছড়াচ্ছে প্রকৃতিতে। তিশা কলেজ থেকে এসে কেবলই গোসল সরে বেরিয়েছে। হাতে ভেজা কাপড় ভর্তি বালতি নিয়ে বেরিয়ে পড়েছে ছাদের উদ্দেশ্যে। খানিক সময়ের ব্যবধানে তিশা ছাদে পৌঁছালো। হাতের বালতি থেকে কাপড়গুলো তুলে শুকাতে দিল ছাদে টানানো দড়ি জোরে। এদিকে চুলের পানিতেই মেয়েটার পিঠ ভিজে একাকার। গোসল সেরে বেরিয়ে ভালোভাবে চুল মোছা হয়নি, যার দরুন এখনও চুল বেয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। তিশা হাত দিয়ে ছেড়ে ছেড়ে ভেজা চুল ঝাড়তে শুরু করলো। সায়ানও গোসল সেরে কেবলই উঠছিল ছাদে। হঠাৎ তিশার ঝাড়তে থাকা চুলের পানি ছিটকে পড়ল ছেলেটার চোখে মুখে। তিশা হক চকালো, আমতা করে বলল, দুঃখিত, আমি আসলে দেখিনি। সায়ানের ভেতরে ভাবান্তর দেখা গেল না কোনো। সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তিশার পানে। কেমন অদ্ভুত সেই দৃষ্টি! মুহূর্তেই যেন কাঁপুন ধরিয়ে দিচ্ছে মেয়েটার শরীরে। ঢোক গিলল তিশা। সায়ানের পাশ কাটিয়ে চলে যেতে নিলেই মুখ খুলল ছেলেটা। থমথমে কণ্ঠে বলল, এটা চুল ঝাড়ার স্থান নয়, নিজের ঘরে গিয়ে চুল ঝাড়ো। তিশা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, আমি যতদূর জানি চুল ঝাড়তে হয় খোলা স্থানে, অথচ আপনি বলছেন ঘরে বদ্ধ স্থানে চুল ঝাড়তে। সায়ানের দৃষ্টি শীতল হলো। ঠান্ডা কণ্ঠে সে বলল, আশেপাশে ছাদের অভাব নেই, অজস্র পুরুষদের আনাগোনা সেখানে। খোলা স্থানে চুল ঝেড়ে যে পুরুষদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছো নাকি? তিশা অপমানিত বোধ করলো। তবে ছেলেটা একদম ভুল কিছু বলেনি। সত্যিই আশেপাশে অনেক ছাদ রয়েছে, তাতে যুবক পৌরুদের আনাগোনাও রয়েছে বেশ। তাই অযথা সায়নের সাথে আর তর্কে জড়ালো না মেয়েটা। কোনোরূপ বাক্য বিনিময় ব্যতীতই প্রস্থান ঘটালো ওই স্থান থেকে। রাত গভীর, চারিদিক নীরব নিস্তব্ধময় ঘেরা। আশেপাশে জনমানবের সারা শব্দ নেই কোনো। হয়তো ঘুমিয়ে পড়েছে সবাই, তবে তিশার জেগে আছে এখনো। তাকিয়ে রয়েছে জানালার পানে। মেয়েটার জানালার পাশে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে এক বকুল গাছ। বকুল ফুলের সমারোহে ভরে গেছে পুরো গাছটা। মনে হচ্ছে যেন এই আধার রাতে বকুল গাছটা জুড়ে ছোট্ট ছোট্ট তারার মেলে নেমেছে। কি মিষ্টি গন্ধ সেই ফুলের! তিশা জানালা থেকে হাত বাড়িয়ে দু একটা বকুল স্পর্শ করার চেষ্টা চালালো। তবে তারা যে মেয়েটার ধরা ছোঁয়ার বাইরে। আরও বেশ কিছুক্ষণ বকুল ফুল ধরার চেষ্টা চালিয়ে শেষে আশা ছেড়ে দিল। মুখ ফুলিয়ে শুয়ে পড়ল বিছানায়। ভোরের আলো ফুটেছে। আকাশে সূর্যটা বেশ তেজদীপ্ত হয়ে উঠেছে ইতিমধ্যে। তিশা প্রতিদিনের ন্যায় কলেজের জন্য তৈরি হয়ে বেরোলো কক্ষের বাইরে। ঘরের মূল দরজা খুলে বাইরে বেরোতেই চমকে উঠল মেয়েটা। বেশ বড়সড় একটা বস্তা রাখা তাদের ঘরের সম্মুখে। আবার বস্তার উপরে একটা কাগজ চিপকানো, সেখানে লেখা, শুধু তোমার জন্য। তিশার ভ্রু কুঁচকে এলো। এটা এখানে কে রেখেছে? যেহেতু তাদের দরজার সম্মুখে রাখা, তার মানে এটা তাদেরই। তিশা আশেপাশে তাকালো, কাউকেই দেখা যাচ্ছে না। মেয়েটা ভিতরে ভিতরে কৌতূহল অনুভব করলো। উৎসুক ভঙ্গিতে খুললো বস্তাটা। ভিতরের দিকে তাকাতেই চোখ যেন কপালে উঠল মেয়েটার। এত বকুল ফুল! এক বস্তা! এত বকুল ফুল কে রেখেছে এখানে? আর তার যে ভীষণ বকুল ফুল ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছিল, তাও বা বুঝলো কিভাবে? তিশার হঠাৎ খেয়ালে এলো বকুল গাছটার কথা। এখানে এত বকুল ফুল, তাহলে গাছের ফুলের কি অবস্থা? তিশা দৌড়ে গেল নিজের কক্ষে। জানালা গলিয়ে বাইরে তাকাতেই মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি, বকুল ফুলের গাছ ফাঁকা, একটা ফুলও নেই গাছে। কোন বদমাইশ এই কাজ করলো? কে বলেছিল গাছ থেকে ফুল ছুঁড়ে বস্তা ভরে তার বাসায় পাঠাতে?
গাছেই তো সুন্দর ছিল ফুলগুলো, কি সুন্দর মিষ্টি ঘ্রাণে ভরিয়ে দিত তার কক্ষ। এখন আর সেই মিষ্টি ঘ্রাণ আসবে না ভাবতেই হাত পা ছাড়িয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে মেয়েটার। তিশার কান্নাকাটির মধ্যেই তাকে বাহির থেকে ডাক পড়ল সামিরা। কণ্ঠ উঁচিয়ে বলল, তিশা, কই তুই? কলেজে যাবি না? ধ্যান ভাঙল তিশার। সে তো ভুলেই বসেছিল কলেজের কথা। ঘর থেকে দ্রুত বেরিয়ে এলো মেয়েটা। বাংলার পাঁচের মতো মুখ করে সামিরার সাথে নেমে এলো নিচে। সায়ান আজও গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাদের অপেক্ষায়। তিশা আর সামিরাকে আস্তে আস্তে দেখেই বলল, গাড়িতে ওঠ, আমি পৌঁছে দিচ্ছি। সামিরা এবং তিশা দ্বিরুক্তি করল না, গাড়িতে উঠে বসলো দুজনেই। সায়ানও গাড়িতে উঠেই স্টার্ট দিয়ে দিল, তবে সব কেমন চুপচাপ। তিশা থমথমে মুখশ্রী নিয়ে বসে আছে। সামিরা সেদিকে তাকে ভ্রু কুচকাল, এতক্ষণে শুধালো, এই তিশা, তোর কি মন খারাপ নাকি? তিশা তেতে উঠল সাথে সাথে। এতক্ষণে মনের কোণে মিশে থাকা সকল ক্ষোভ নিয়ে বলল, মন খারাপ হবে না তো কি হবে বলতো? আমার জানালার পাশে একটা বকুল গাছ আছে। ওই গাছটায় কত সুন্দর বকুল ফুল ছিল। রোজ বকুল ফুলের মিষ্টি ঘ্রাণে আমার রুমটা ভেসে যেত। এই কয়েকদিন যেন আমি ওই বকুল ফুলের প্রেমে পড়ে গিয়েছিলাম। ঘরের ধারের বকুল গাছটার কথা সামিরাও জানে, কিন্তু সেই গাছে আবার কি হলো? সামিরা আগ্রহী কণ্ঠে প্রশ্ন করলো। তারপর? তিশা দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, কোন হারামজাদা বজ্জাত বদমাইশ যেন গাছটার সব বকুল ফুল ছিঁড়ে আবার আমার ঘরের সামনেই বস্তা ভরে রেখে গেছে। তিশার কথা শেষ হতে না হতেই খুক খুক করে কেসে উঠল সায়ান। তিশা তবুও থামল না, কণ্ঠে ক্রোধ নিয়েই বলল, ওই বজ্জাতটাকে যদি একবার হাতের কাছে পাই না, পিটিয়ে ওর হাড্ডি ভেঙে দিতাম। সায়ান গাড়ির ব্রেক কষল হঠাৎ। হকচকে উঠল তিশা, এবার সামিরা, দুজনেই। আকস্মিক ব্রেক কষায় দুজনেই ঝুঁকে গিয়েছিল সম্মুখের দিকে। কোনো রকমে পড়তে পড়তে নিজেদের বাঁচিয়ে নিয়েছে মেয়ে দুটো। সামিরা কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বলল, কি হলো ভাইয়া, এভাবে ব্রেক কষলি কেন? সায়ান থমথমে কণ্ঠে জবাব দিল, তোদের কলেজ চলে এসেছে, নাম এখন। তিশা এবং সামিরা আশেপাশে তাকালো। সত্যি তো, কলেজ চলে এসেছে তাদের। গল্পে এতটাই মুশকুল ছিল যে খেয়ালই করেনি। মেয়ে দুটো দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সায়ানকে বিদায় জানিয়ে কলেজে ঢুকবে তার আগেই সায়ান গাড়িটা নিয়ে সাঁই সাঁই গতিতে চলে গেল সম্মুখপানে। অবাক হলো দুই রমণী, এর আবার হঠাৎ কি হলো? তাদেরকে পাত্তা দিল না নাকি তাদের উপরে রাগ দেখালো? দিনের পরেই রাত আর রাতের পরেই দিন, এই তো পৃথিবীর চিরচেনা নিয়ম। রাতের আধার কেটে প্রতিদিনের ন্যায় এক উজ্জ্বল সূর্যটা স্থান করে নিয়েছে আকাশে। তিশা গতকালের ন্যায় আজও একদম তৈরি হয়ে বেরিয়েছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। দরজাটা খুলে বাইরে বেরোতেই সে দেখলো দরজার হাতলে একটা ব্যাগ ঝুলছে। কপালে ভাঁজ পড়ল মেয়েটার। কাল ছিল বস্তা, আজ ব্যাগ। এই ব্যাগে আবার কি আছে? তিশা ব্যাগটা হাতে নিল। ব্যাগ খুলে ভেতর থেকে বের করে আনলো কিছু টকটকে লাল গোলাপ আর একটা ছোট্ট চিরকুট। চিরকুটে কালো কালি দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা, দুঃখিত প্রিয়তমা। তিশা সজাগ দৃষ্টিতে তাকালো চারপাশে। দরজার সম্মুখে রোজ রোজ তার জন্য ফুল কে রেখে যায়? তিশা যতদূর জানে বাহিরের লোক এই বিল্ডিংয়ে যখন তখন চলে আসতে পারে না। তাহলে এই লোক কি এই বিল্ডিংয়ে এরই কেউ? কে হতে পারে সে? তিশার ভাবনার মাঝে ওপর থেকে নিচে নামলো সামিরা আর সায়ান। সামিরা উৎফুল্ল ভঙ্গিতে এগিয়ে এলো তিশার পানে, হাত থেকে গোলাপগুলো টেনে নিয়ে হৈ হৈ করে বলল, এগুলো আবার কে দিল? তিশা আনমনে জবাব দিল, কে জানে। সামিরা মুখ বাঁকালো, রসে রসে বলল, দেখ, এ আবার তোর নতুন কোন পাগল আসে? সায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে এসে প্রশ্ন করলো, নতুন মানে? আর কত আছে? কলেজে তিশার পিছনে এমন অনেকে আছে। সায়ানের দৃষ্টি বদলালো, দৃষ্টিতে তীক্ষ্ণতার সাথে ক্রোধের দেখা মিলল। গটগট করে সে নেমে গেল সিঁড়ি বেয়ে। যাওয়ার আগে অবশ্য প্রচণ্ড আক্রোশ নিয়ে বলে গেল, কলেজে গেলে তাড়াতাড়ি আয়, নয়তো এখানেই দাঁড়িয়ে থাক। সামিরা আর তিশা দুজনেই ভড়কে গেল। এর আবার হঠাৎ কি হলো? কালও হুট করে তাদের পাত্তা না দিয়ে চলে গেল, আজও। আচ্ছা, তারা কি মাত্র রাগের কিছু বলল যে সায়ান রাগ করলো? দুপুর গড়িয়ে বিকালের দেখা মিলেছে। সূর্যটাও তার তেজ কমিয়ে দিয়েছে অনেকাংশে। তিশা কলেজ থেকে ফিরে ঘরেই বসেছিল, কিন্তু ঘরেও বা আর কতক্ষণ বসে থাকা যায়? মেয়েটা ঘর থেকে বেরোলো ছাদের উদ্দেশ্যে।
এক সিঁড়ি রেখে অন্য সিঁড়িতে পা দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতে শুরু করলো নিজ খেয়ালে। আর এখানেই বাঁধল বিপত্তি। এক সিঁড়ি রেখে অন্য সিঁড়িতে পা দিতে গিয়ে হঠাৎ করেই স্লিপ কেটে পড়ে যেতে নিল নিচে। মুহূর্তেই হকচকে উঠল মেয়েটা। ভয়ে হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল খুব করে। এখান থেকে পড়লে নির্ঘাত হাত পা ভেঙে হাসপাতালের বিছানায় শুতে হবে। চোখ মুখ খিঁচে বন্ধ করে নিল তিশা, কিন্তু বেশ কিছুক্ষণ যেতেও সে পড়ল না। কোনো ব্যথা অনুভব না করলো। মনে হলো যেন শূন্যে ভেসে আছে সে। তিশা পিট পিট করে নিজের চোখ দুটো খুলল। চোখের সম্মুখে দৃশ্যমান হলো সায়ান। এক হাতে কোমর জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তার। সায়ানের স্পর্শে কাঁটা দিয়ে উঠল তিশার শরীরে। হন্তদন্ত হয়ে মেয়েটা সরে যেতে চাইলেও সায়ান যেতে দিল না। হুট করেই কোলে তুলে নিল তিশাকে। হক চকালো মেয়েটা চকিত কণ্ঠে বলল, এ কি, আপনি আমাকে ধরলেন কেন? আর কোলে তুলেই বা নিলেন কেন? সায়ান তিশাকে কোলে নিয়ে ছাদের দিকে উঠতে শুরু করলো। নির্বিকার ভঙ্গিতে বলল, তোমাকে যদি না ধরতাম তবে এতক্ষণে এখান থেকে পড়ে হাত পা ভেঙে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হতো। তিশা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, আচ্ছা ধরেছেন ঠিক আছে, তাতে কোলে তুলে নিতে হবে কেন? তিশার কথাটা শেষ হতে না হতেই সায়ান ঠাস করে কোল থেকে মেয়েটাকে ফেলে দিল সিঁড়ির উপরে। মুখ বাঁকিয়ে বলল, এর জন্যই মানুষ বলে কারো উপকার করতে নেই। সিঁড়িতে পড়েই ব্যথায় কুঁকড়ে উঠল তিশা। চেঁচিয়ে বলল, থামল তিশা। নিজের কোমর চেপে অগ্নিদৃষ্টিতে সায়ানের পানে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমাকে ফেলে দিলেন কেন? আপনি কি মানুষ? সায়ান চোখে মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলল। শান্ত কণ্ঠে বলল, যাক বাবা, আমি আবার কি করলাম? একটু আগেই তো তোমাকে কোলে তুলে নিলাম বলে কত কি বললে। তাই বলে এভাবে ফেলে দিবেন? সায়ান আর তিশার কথার পৃষ্ঠে উত্তর দিল না কোনো। তিশা উত্তরের আশা করল না। কোনো মতে নিজের কোমর চেপে উঠে দাঁড়ালো। সাথে সাথে সায়ান আবারও চট করে কোলে তুলে নিল মেয়েটাকে। চমকালো তিশা। এই মাত্র না লোকটা তাকে কোল থেকে ফেলে দিল, আবার কোলে নিয়েছে কেন? আবার ফেলে দিতে নাকি? ঢোক গিলল মেয়েটা। তাড়াহুড়ো করে বলল, কি করছেন কি? আবার কোলে নিয়েছেন কেন? নিচে নামান আমাকে। সায়ান নষ্ট পাখালো। ভাবলেশীন ভাবে বলল, পড়ে গিয়েছো বলে খুলে নিয়েছি, অন্য কিছু নয়। নাকি তুমি অন্য কিছু ভাবছো? থামলো সায়ান। আবারও বলল, ভয় নেই, তোমার মতো বাচ্চা মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। তিশা হতবাক হলো। সে কখন বলল যে সায়ানের তার প্রতি ইন্টারেস্ট আছে? সে তো শুধুমাত্র কোলে তুলে নেওয়া নিয়ে বলেছে। আবার কি বলল? তিশা বাচ্চা? অনার্সে পড়ুয়া একটা মেয়েকে এই লোক এইভাবে বাচ্চা বলে দিল? তিশা মুখ ফুলালো। থমথমে কণ্ঠে বলল, আমি মোটেই বাচ্চা নই। সায়ান তিশাকে কোলে নিয়ে সিঁড়ির ধাপগুলো অতিক্রম করতে করতে বলল, তার মানে তুমি চাইছো যে তোমার প্রতি আমার ইন্টারেস্ট জন্মাক? তিশা ভরকে গেল। এই কথা আবার সে কখন বলল? ভ্রু কুচকালো মেয়েটা। মুখ বাঁকিয়ে বলল, মোটেই না, আপনি আমাকে নিচে নামিয়ে দিন। সায়ান কোল থেকে নামালো না মেয়েটাকে। কোলে তুলেই নিয়ে গেল সোজা ছাদে। ছাদের এক কোণে পাতা কাঠের তৈরি একটা বেঞ্চে বসিয়ে তিশার পায়ের কাছে বসে পড়ল সে। মেয়েটার পায়ের দিকে হাত বাড়িয়ে বলল, কোথায় ব্যথা পেয়েছো দেখি? তিশা হকচকালো। দ্রুত নিজের পা সরিয়ে নিল সায়ানের নিকট থেকে। সায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। হঠাৎ খেয়ালে এলো তিশা পড়ে গিয়ে তো কোমর চেপে দাঁড়িয়েছিল, অর্থাৎ মেয়েটা কোমরে ব্যথা পেয়েছে। সায়ান হুট করেই তিশার কোমরে পানে হাত বাড়ালো। স্বাভাবিক কণ্ঠে বলল, এখানে ব্যথা পেয়েছো? তিশা লাফিয়ে উঠল। চোখ মুখ কুচকে বলল, এটা কি ধরনের অসভ্যতামি? আপনি আমার কোমরে হাত দিচ্ছেন কেন? সায়ানও উঠে দাঁড়ালো। তীব্র অধিকার বোধ নিয়ে হাত বাড়িয়ে এবার পুরোপুরিভাবে ধরল তিশার পাতলা সুঢৌল কোমরখানা। কোমরে আলতোভাবে আবারও চাপ দিয়ে বলল, চেক করে দেখছি ব্যথাটা ঠিক কোথায় পেয়েছো। তিশা শিউরে উঠল। সায়ানের স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল সর্বাঙ্গ জুড়ে। এই প্রথম কোনো পুরুষ তাকে এতটা গাঢ়ভাবে ছুঁয়ে দিল। তিশা নিজেকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লাগলো। নাক মুখ কুচকে বলল, কি করছেন কি? ছাড়ুন আমাকে। আমি তো আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, আর আপনি মেয়েদের সাথে ছি। আমি সবাইকে বলে দেব। সায়ান আরো শক্ত করে চেপে ধরল তিশার কোমরখানা। নিজের পানে মেয়েটার দেহটা একটু টেনে নিয়ে বলল, কেউ বিশ্বাস করবে না তোমার কথা,
সবাই বেশ ভালোভাবেই জানে সায়ান কোনো মেয়ের দিকে তাকায় না। আর তো কোমরে হাত। তিশা কটমট করে তাকালো সায়ানের পানে। কিছু বলবে তার আগেই কারো পায়ের শব্দ কর্ণে এসে পৌঁছালো তাদের। হয়তো ছাদে অন্য কারো আগমন ঘটেছে। সায়ান ঝটপট মেয়েটার কোমর ছেড়ে দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের অন্য প্রান্তে। তখনই সামিরা ছাদের দরজা গলিয়ে ঢুকলো ছাদে। তিশার পানে তাকিয়ে বলল, তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজে মরছি। তিশা সামিরার কথার উত্তর দিল না কোনো। সে তো এখন সায়ানের কার্যকলাপ দেখতে ব্যস্ত। এই মাত্রই কি অসভ্যতাম করলো তার সাথে, আর এখন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কি সুন্দর ছাদের অন্য প্রান্তে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন ছাদে সে ব্যতীত অন্য কারো অস্তিত্বই নেই। তিশার ভাবনার মধ্যেই তাকে মৃদু ধাক্কা দিল সামিরা। ভ্রু বাঁকিয়ে বলল, এই দিশা, এত কি ভাবছিস? তিশার ধ্যান ভাঙলো। দাঁতে দাঁত চেপে সে উত্তর দিল, কিছু না। নতুন ভোর, নতুন দিন। প্রতিদিনের ন্যায় তিশা আর সামিরা দুই বান্ধবী মিলে নেমে পড়েছে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। তবে আজকে তিশার সাজটা একটু ভিন্ন। ফর্সা শরীরে হালকা মোহনীয় গোলাপি রঙের একখানা 3 পিস জড়িয়েছে মেয়েটা। তার সাথে ওষ্ঠে জড়িয়েছে হালকা গোলাপি বর্ণের লিপস্টিক। কানে ঝুমকার স্থান দিয়েছে। ঘন কালো চুলগুলো ছেড়ে রেখেছে পিঠ জুড়ে। সায়ান দাঁড়িয়েছিল গেটের সামনেই। তবে তিশাকে আজ এই রূপে দেখে মুহূর্তেই থমকে গেল বেচারা। বুকের মধ্যে কেমন ধুকপুক ধুকপুক ধ্বনি তুলেছে। চোখ সরাতে ইচ্ছে হচ্ছে না মেয়েটার উপর থেকে। এমন ভয়ঙ্কর রূপে তার সম্মুখে কে আসতে বলেছে এই মেয়েকে? সায়ান নিজের অজান্তেই বুকে হাত দিল। তবে তিশা খুব একটা নজর দিল না ছেলেটার পানে। সে নিজের ভাবেই গাড়ির পানে এগিয়ে গেল। গাড়ির দরজাটা খুলে ভেতরে ঢুকবে ঠিক তখন মুখ খুলল সায়ান। গম্ভীর কণ্ঠে বলল, 1 মিনিট। থমকে দাঁড়ালো সামিরা এবং তিশা দুজনই। সামিরা কিছুটা বিরক্তি নিয়েই তাকালো ভাইয়ের পানে। কপাল কুঁচকে বলল, কি হয়েছে? সায়ান পাত্তা দিল না সামিরাকে। তার দৃষ্টি এখনো দিশাতেই নিবদ্ধ। তবে চোখে মুখে মুগ্ধতার স্থানে এখন জায়গা করে নিয়েছে কিছুটা গাম্ভীর্য ভাব। সায়ান থমথমে কণ্ঠে দিশাকে বলল, তুমি চুল খোলা দিয়েছো কেন? চুল বেঁধে এসো দ্রুত। দিশা ভ্রু কুঁচকালো। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কেন? আবার কেন কি? আমি বলছি তাই। দিশা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আপনার কথা আমি শুনতে যাব কেন? আপনি কে? সায়ান হুট করে রেগে গেল। চোখ দুটো কেমন লাল আভায় আবেশিত হয়ে পড়ল। সায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো দিশার পানে। কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, আমার কথা শুনবে না? সামিরা ঢোক গিলল ভাইয়ের চোখের পানে তাকিয়ে। সে নিজের ভাইয়ের ক্রোধ সম্পর্কে খুব ভালোভাবেই অবগত। তার ভাইয়ের হুটহাট রেগে যাওয়া এবং তারপর হুরুস্থুল বাঁধানোর অভ্যাস আছে ছোটবেলা থেকে। সামিরা একটু গা ঘেঁষে দাঁড়ালো তিশার পানে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, দিশা, ভাইয়া খুব রেগে গেছে। চোখের দিকে তাকিয়ে দেখ ওর। প্লিজ চুলটা বেঁধে আয়, না হয় ভাইয়া অনেক ঝামেলা করতে পারে। তিশা পাত্তা দিল না সামিরার কথায়। নির্লিপ্ত কণ্ঠে বলল, তাতে আমার কি? আমি তোর ভাইয়ের কথা শুনতে যাব কেন? কোন দেশের প্রধানমন্ত্রী উনি? তুই ভাইয়াকে চিনিস না দিশা। প্লিজ দা, চুলটা বেঁধে আয়। আমি তোর পায়ে পড়ি, ঝামেলা করিস না বোন। তিশা বিরক্ত হলো। কপাল কুঁচকে তাকালো সামিরার পানে, তবে বলল না কিছুই। ইচ্ছে না থাকতেও ঘরে গিয়ে চুল বেঁধে এসে আবারও বসলো গাড়িতে। মেয়েটা গাড়িতে বসতে না বসতেই সায়ান গম্ভীর কণ্ঠে ডাকলো, তিশা। তিশা কণ্ঠে এক রাশ বিরক্তি নিয়ে উত্তর দিল, আবার কি হয়েছে? কানের ঝুমকা খোলো। সায়ানের কণ্ঠে স্পষ্ট আদেশ। মেজাজ বিগড়ে গেল তিশার। এই লোকটা ওকে কি ভেবেছে? এ যা বলবে ওকে তাই শুনতে হবে নাকি? তিশা দাঁতে দাঁত চাপলো। সায়ানের আদেশকে উপেক্ষা করেই বলল, চুল বেঁধেছি, এখন কি আপনার কথায় কানের ঝুমকাও খুলবো নাকি? আশ্চর্য। সায়ান তিশাকে কিচ্ছু বলল না। তবে সামিরার পানে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করতে সময় নিল না। দাঁতে দাঁত চেপে মেয়েটাকে বলল, তোর বান্ধবীর কানের ঝুমকা খুলে দে। সামিরা ভীত হলো। এদের দুইজনের কার্যক্রম যে ধারায় চলছে তাতে তিশার কানের দুল না খুলে দিলে নির্ঘাত একটা ঝামেলা বাঁধবে। সামিরা দেরি করল না। এক প্রকার জোর করেই খুলে নিল তিশার কানের ঝুমকা। সায়ান ওষ্ঠ প্রসারিত করল, অতঃপর একখানা শুভ্র রঙা টিস্যু এগিয়ে দিল সামিরার পানে। আদেশের সুরে বলল, তোর বান্ধবীর মুখটা মুছে দে। সামিরা হাত বাড়িয়ে নিল টিস্যুটা।
তিশার মুখ মুছতে যাবে তখনই তেতে উঠল মেয়েটা। ঝাঁঝালো কণ্ঠে বলল, সাবধান, আমার কাছে আসলেও তোর খবর আছে বলে দিলাম সামিরা। সামিরা অসহায় দৃষ্টিতে তাকালো ভাইয়ের পানে। এই দুইজনের মাঝে সে পড়েছে মহা ফ্যাসাদে। একজন রেগে যাবে মুখ মুছিয়ে না দিলে, আর একজন রেগে যাবে মুখ মুছিয়ে দিলে। সামিরা আমতা আমতা করলো, ঢোক গিলে বলল, থাক না, ওর মুখ মোছা না মোছায় কি আসে যায়, থাকুক না ও এভাবে। সায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সামিরার পানে, অগ্নিকণ্ঠে বলল, তুই যদি এখন তোর বান্ধবীর মুখটা না মুছিস তো তোর আজ আমি কি হাল করব ভাবতেও পারবি না সামিরা। সামিরা ভয় পেল। হাত বাড়িয়ে জোর জবরদস্তি করে সে মুছে দিল তিশার মুখখানা। ঠিক যতটা সুশ্রী হয়ে তিশা এসেছিল এখন ঠিক ততটাই বিশ্রী লাগছে তাকে। সামিরার সাথে ধস্তাধস্তিতে চুল এলোমেলো হয়ে গেছে মেয়েটার, কান খালি, ওষ্ঠ খালি, কেমন বিধবা বিধবা লাগছে মেয়েটাকে। তিশার কান্না পেল। এই লোকটা তার সাথে এমন কেন করছে, কি চায় সে? তিশা কণ্ঠে ক্ষোভ নিয়েই বলল, কলেজেই যাব না আমি আজ। কথাটা বলেই গাড়ির দরজার হাত দিল সে। কিন্তু এই কি, গাড়ির দরজা খুলছে না কেন? এখানেও নিশ্চয়ই এই বদলোকের হাত আছে কোনো। তিশা রেগে মেগে তাকালো সায়ানের পানে, কটমট করে প্রশ্ন করলো, আপনি গাড়ির দরজা লক করেছেন? সায়ান নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, হ্যাঁ। দরজা খুলে দিন তাড়াতাড়ি, আমি আজ কলেজে যাব না। সায়ান মুখ বাঁকালো। তিশার কথাকে উপেক্ষা করে সে গাড়িতে স্টার্ট দিল। মুহূর্তেই সাঁই সাঁই করে গাড়িটা ছুটে চলল রাস্তা ধরে। তিশা চেঁচিয়ে উঠল, কণ্ঠ বাড়িয়ে বলল, কি সমস্যা? আমার কথা কি আপনার কানে যায়নি? বললাম তো আমি কলেজে যাব না, তারপর আপনি গাড়ি কেন স্টার্ট করলেন? সায়ান হাসলো, গাড়ি চালাতে চালাতে বলল, তুমি না যেতে চাইলেও আমি তোমার গন্তব্যে তোমাকে অবশ্যই পৌঁছে দিব। বেলা গড়িয়েছে কিছুটা। দিনের উজ্জ্বল সূর্যটাও ইতিমধ্যেই ঘুরতে ঘুরতে মাথার উপরে চলে এসেছে। তিশা এবং সামিরার ক্লাস শেষ হলো মাত্রই। মেয়ে দুটো ক্লাস থেকে বেরিয়ে গেটের নিকট আসতেই হঠাৎ পেছন থেকে ডাক শুনল কারো। থমকে দাঁড়ালো দুজনেই। পেছনে ঘুরে আবিষ্কার করলো তাদের ক্লাসেরই একটি ছেলেকে। ছেলেটা দৌড়ে এলো, তিশার পানে একটা কলম বাড়িয়ে বলল, এটা বোধ হয় তোমার ক্লাসে ফেলে এসেছিলে। তৃষা সৌজন্যসূচক হাসল, হাত বাড়িয়ে কলমটা নিতে নিতে বলল, তিশা এবং ছেলেটার কথোপকথনের মধ্যে সেখানে এসে উপস্থিত হলো সায়ান। কলেজ থেকে নিজের বোন আর তিশাকে নিতে এসেছিল বেচারা, কিন্তু এখানে এসে নিজের প্রিয় নারীকে এভাবে অন্য পুরুষের সাথে হেসে হেসে কথা বলতে দেখে চোখ জ্বলে উঠল সায়ানের। হৃদয়ে অদ্ভুত এক জ্বলন্ত আগুনের দহন অনুভব করলো সে। হাত দুটো মুষ্টিবদ্ধ করলো গম্ভীর ক্রোধে। ধেয়ে গিয়ে দাঁড়ালো তিশা এবং সামিরার নিকটে। চরম গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, কলেজে এসেছিস ছেলেদের সাথে হাহাহিহি করতে নাকি পড়তে, কোনটা? আকস্মিক সায়ানের কণ্ঠস্বরে চমকালো তিশা এবং সামিরা। পাশ ফিরে তাকাতেই ভ্রু কুঁচকে এলো তিশার। বিরক্তিতে চোখ মুখ ছেয়ে গেল তার। এই লোক কি বলল তাদের? তারা ছেলেদের সাথে হাহাহিহি করে? সকালে কলেজে পৌঁছে দেওয়ার সময় কেমন পাষাণের ন্যায় ব্যবহার করলো তার সাথে, এখন আবার এইসব কথা? সায়ানের প্রতি ক্রোধ জন্মালো তিশার। দাঁতে দাঁত চাপলো সে, কটমট করে বলল, মুখ সামলে কথা বলবেন আপনি। এইটুকু বলতেই থামতে হলো তাকে। সায়ান খুব একটা পাত্তা দিল না তিশার কথায়, বরং তিশার কথার মাঝেই তাকে থামিয়ে দিল। সামিরাকে উদ্দেশ্য করে বলল, নিতে এসেছিলাম তোদের, যেতে চাইলে আয়, নয়তো এখানে দাঁড়িয়ে ছেলেদের সাথে হাহাহিহি কর। কথাটা বলে আর কাউকে কিছু বলার সুযোগ দিল না সায়ান। গদগদ করে কলেজ থেকে বেরিয়ে গেল সে। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল সাথে সাথে। তিশা আর সামিরাও হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল সায়ানের পিছু পিছু। এমনি এই দুপুরে গাড়ি পাওয়া মুশকিল, তার উপরে যদি সায়ানও চলে যায় তখন বাড়ি ফেরা নিয়ে বিপদে পড়তে হবে তাদের। গেটের বাইরে এসে সায়ানকে গাড়ি স্টার্ট দিতে দেখে আর কথা বাড়ালো না, চুপচাপ উঠে বসলো গাড়িতে। সায়ানও আর কিছু বলল না, একবার তিশার পানে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে গাড়ি চালানো শুরু করলো। সময় লাগলো একটু, তবে স্বাভাবিকের তুলনায় আজ একটু কম সময়েই বাড়ি ফিরল তিশারা। অবশ্য সায়ান যে গতিতে গাড়ি চালিয়েছিল তাতে আরও আগে আসা উচিত ছিল। বাড়ির সম্মুখে আসতেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো সামিরা এবং তিশা। সামিরা আগে আগে বাড়িতে ঢুকলেও
তিশা কিছুটা ধীর গতিতেই বাড়িতে ঢুকেছিল, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালো সায়ান। হুট করেই পেছন থেকে হাত টেনে ধরল তিশার। মেয়েটা থমকে দাঁড়ালো, হকচকিয়ে উঠে তাকালো পাশে, বিরক্তি নিয়ে প্রশ্ন করলো, সমস্যা কি? এভাবে হাত ধরেছেন কেন? সায়ান নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, রাত 9টার দিকে ছাদে এসো, অন্য পুরুষদের সাথে তোমার দাঁত কেলানো বের করব আমি। তৃষা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, মানে? রাতে ছাদে এসো, তখনই বুঝিয়ে দিব। তিশা দাঁতে দাঁত চাপলো। এই পুরুষ তাকে কি ভেবেছে? তার কেনা গোলাম নাকি? যখন যা বলবে তাই শুনতে হবে? সকালে জোর খাটিয়ে তার সাজ নষ্ট করলো, এখন আবার আদেশ দিচ্ছে? তিশা ফুঁসে উঠল, শক্ত কণ্ঠে বলল, আমি আসবো না। সায়ান শীতল দৃষ্টিতে তাকালো তিশার পানে, শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, আমার কথার অবাধ্য হলে আমি ঠিক কি করতে পারি তুমি ভাবতেও পারবে না। কণ্ঠে তোলা বাক্যের পরিসমাপ্তি ঘটিয়েই হাত ছেড়ে দিল তিশার। সময় ব্যয় না করে হন হন করে চলে গেল বাড়ির ভেতরের দিকে। দিনের আলোকে বিদায় জানিয়ে প্রকৃতিতে স্থান করে নিয়েছে রাতের আধার। উজ্জ্বল শহরের বুকটা এই মুহূর্তে সেজে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোর ঝলকানিতে। তিশা বসে রয়েছে নিজ কক্ষের বিছানায়, বারবার তাকাচ্ছে দেয়ালে ঝুলানো ঘড়িটার পানে। ঘড়ির কাঁটাটা বেশ স্বাচ্ছন্দ্যেই তাকে জানান দিচ্ছে 9টা বেজে 5 মিনিট, অথচ সায়ান তাকে ছাদে যেতে বলেছিল ঠিক রাত 9টায়। তিশা কেমন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে বিষয়টা নিয়ে। মনটা একবার বলছে যাওয়ার দরকার নেই, সায়ান বললেই তাকে সেই কাজ করতে হবে নাকি, আবার অন্যবার বলছে তার ছাদে যাওয়া উচিত, অন্তত সায়ান তাকে কী বলতে চায় তা জানার জন্য হলেও যাওয়া উচিত। তিশা মনে মনে কৌতূহল অনুভব করলো, কি এমন কাজের জন্য সায়ান তাকে এই রাতে ছাদে রেখেছে? যদি তেমন কিছু বলার হতো তবে তো দুপুরেও বলে দিতে পারত। তিশার মনে ভয় হলো, এই রাতে ছাদে নিয়ে যদি ছেলেটা তার সাথে উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করে তখন কি করবে সে? সাথে সাথেই মেয়েটার মন শক্ত হয়ে উঠল। মনে মনে পরিকল্পনা করলো, যদি তেমন কিছুই হয় তবে সে চিৎকার করবে। আশেপাশে আরও বিল্ডিং আছে, ছাদ আছে, নিশ্চয়ই তার চিৎকার কেউ না কেউ শুনতে পাবে এবং ছুটে আসবে তাকে বাঁচাতে। এই সুযোগে সায়ানের মুখোশটাও সকলের নিকট উন্মোচিত হবে। সব সময় সকলের সম্মুখে আদর্শ হয়ে ঘোরা আর তার নিকট আসলেই অসভ্যতা শুরু। এবার তিশাও তাকে উচিত শিক্ষা দিবে, ছাড়বে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তিশা। বিছানার কোনায় এতক্ষণ অবহেলা অনাদরে পড়ে থাকা ওড়নাটা তুলে ভালোভাবে গলায় পেঁচিয়ে নিয়ে বেরিয়ে এলো নিজের কক্ষ থেকে। কিন্তু ঘরের বাইরে বেরোতেই তার সব পরিকল্পনায় এক বালতি পানি ঢেলে সম্মুখে পড়ল সামিরা। মেয়েটা বোধ হয় তাদের বাসাতেই আসছিল। তিশাকে ঘরের বাইরে বেরোতে দেখেই সামিরা ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আমি তোর কাছে আসলাম, আর তুই কোথায় যাচ্ছিস? তিশা আমতা আমতা করলো, ইতস্তত স্বরে বলল, আসলে বাসায় ভালো লাগছিল না, তাই ছাদে যাচ্ছিলাম একটু। সামিরা খুশি হলো, কিছুটা উৎফুল্ল কণ্ঠে বলল, আমারও বাসায় ভালো লাগছিল না একটুও, তাই তোর কাছে এসেছিলাম। এখন তুই যখন ছাদে যাচ্ছিস, চল আমিও তোর সাথে যাবো। তিশা কিছুটা অপ্রস্তুত হলো। এখন সে কি বলবে সামিরাকে? সে কি বলে দেবে সায়ন তাকে ডেকেছে তাই সে ছাদে যাচ্ছে? কিন্তু এত রাতে একজন পুরুষ মানুষ কেন একটা মেয়েকে ডাকলো? বিষয়টা নিশ্চয়ই সামিরা ভালোভাবে নেবে না, উল্টোপাল্টা ভাববে তাকে নিয়ে। তার থেকে থাক, কিচ্ছু বলার দরকার নেই। সাথে যখন যেতে চাইছি নিয়ে যাওয়া যাক। সায়নেরই তো বোন সামিরা, বোনের সম্মুখে কথা বলতে হয়তো কোনো সমস্যা হবে না ছেলেটার। তিশার বেশি ভাবলো না, সামিরাকে সাথে নিয়েই পা বাড়ালো ছাদের পানে। সময় লাগলো না খুব বেশি, মিনিট 4-5 মধ্যেই ছাদে পৌঁছালো তিশা আর সামিরা। ছাদের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল সায়ানের। ছেলেটা আগে থেকেই এখানে বসেছিল। দরজা খোলার শব্দ পেয়ে চোখ তুলে তাকালো সায়ন। এমনি দুপুর থেকে মেজাজ বিগড়েছিল, এখন আবার তিশার সাথে সামিরাকে দেখে মেজাজ যতটুকু ঠিক ছিল তাও বিগড়ে গেল। একে তো তিশাকে সে ডেকেছিল 9টায়, সেখানে মেয়েটা এসে পৌঁছালো 9টা 10 তার উপর সাথে আবার লক্ষ্মীও নিয়ে এসেছে। এই লক্ষ্মী তার হাত থেকে বাঁচিয়ে নেবে তিশাকে? জোয়াল শক্ত হয়ে এলো সায়নের, দাঁতে দাঁত চেপে বলল, সামিরা, তোকে মা ডাকছে। সামিরা কান খাড়া করলো, শোনার চেষ্টা করলো তাকে তার মা ডেকেছে কিনা। না, তার কর্ণে তেমন কোনো আওয়াজ তো পৌঁছাচ্ছে না। সামিরা ভ্রু বাঁকালো,
সন্দিহান কণ্ঠে বলল, কই, আমি তো শুনি না। সায়ান তাকালো সামিরার পানে, নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে বলল, আমি তো শুনলাম তুই হয়তো তিশার সাথে গল্পে মশগুল ছিলি, তাই শুনিসনি। নিচে গিয়ে দেখতে সমস্যা কি? পরে কিন্তু মা আবার চিল্লাচিল্লি শুরু করবে তোর উপর। আসলে সিঁড়ি থেকে ওঠার সময় সামিরা তিশার সাথে গল্পে মশগুল ছিল, তাই হয়তো শোনেনি। সামিরা দেরি করলো না, তিশাকে পানে তাকিয়েই বলল, তুই থাক, আমি নিচ থেকে মায়ের থেকে কথা শুনে আসছি। কথাটা বলেই সামিরা বেরিয়ে গেল ছাদ থেকে। তিশা আর চোখে তাকালো সায়ানের পানে। ছাদেই জ্বালানো কৃত্রিম আলোয় সায়ানের চোখ মুখ ক্রোধ স্পষ্ট। ঢোক গিলল তিশা, আমতা আমতা করে বলল, সামিরা চলে গেল, আমিও যাই তাহলে। তিশা পেছনে ঘুরল, সম্মুখ পানে এক পা বাড়াতেই তার হাত চেপে ধরল সায়ান। পরপর ঝড়ের গতিতে পুরো মেয়েটাকেই চেপে ধরল ছাদে অবস্থিত চিলেকোঠার দেয়ালে। তিশা চমকে উঠল মুহূর্তেই, তাড়াহুড়ো করে বলল, কি করছেন এসব? আমার থেকে দূরে যান। সায়ান দাঁতে দাঁত চাপল, হিস হিসিয়ে বলল, আমি তোমাকে সাথে করে সামিরাকে নিয়ে আসতে বলেছিলাম। তিশা বুঝলো ছেলেটা রেগে গেছে অসম্ভব। ভীত হলো মেয়েটা, ফাঁকা ঢোক গিলে বলল, সামিরা আসতে চেয়েছিল। আমাদের মধ্যে কেউ আসতে চাইলেই নিয়ে আসবে তুমি? আপনারই তো বোন, আনলে সমস্যা কি? সায়ানের ক্রোধ বাড়ল। তিশার হাতটা আরো জোরে চেপে ধরে বলল, আমার বোন, কিন্তু আমি তো আনতে বলিনি, তারপরও এনেছ কেন? তিশা হাতে ব্যথা অনুভব করলো, কাঁকিয়ে উঠে বলল, হাত ছাড়ুন, লাগছে আমার। সায়ান ক্রোধে দিশে আড়া হলো, কটমট করে বলল, ওহ, এখন আমি ধরেছি বলে লাগছে? আর তখন ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলার সময় তো খুব ভালো লাগছিল, তাই না? তিশা বেশ বিরক্ত নিয়ে তাকালো সায়ানের পানে। সেই দুপুর থেকে ছেলে ছেলে করে হেদিয়ে মরছে এই ব্যাটা, কিন্তু এই ছেলেটা কে? তিশা কপাল কুঁচকে প্রশ্ন করলো, কোন ছেলে? আর কখন হেসে হেসে কথা বলেছি? এখন কিছু জানো না, তাই না? কথাটা বলে থামলো সায়ান, আর একটু এগিয়ে গেল তিশার পানে, নিজের মুখটা একদম তিশার মুখের কাছাকাছি নিয়ে বলল, তোমার সাহস কি করে হলো অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলার? তিশার কর্ণে পৌঁছালো না সায়ানের কণ্ঠে তোলা প্রশ্ন। মেয়েটা অন্যরকম এক অনুভূতিতে আবেশিত হয়ে পড়েছে এই মুহূর্তে। হৃদযন্ত্রটা কেঁপে যাচ্ছে ভয়ঙ্কর গতিতে। সায়ান আর একটু ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে। এই মুহূর্তে দুজনের অবস্থান একে অপরের খুব নিকটে। সায়ানের উত্তপ্ত উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে তিশার চোখে মুখে। তিশা ঢোক গিলল, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কি করছেন কি? দূরে সরুন, আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। সায়ান সরল না, হুট করেই দৃষ্টি পরিবর্তন হলো তার। তিশার নরম কোমল ওষ্ঠ জোড়ার পানে দৃষ্টি পড়ল তার। কেমন তিরতিরি কেঁপে যাচ্ছে মেয়েটার ওষ্ঠ। সায়ানের দৃষ্টি নেশাক্ত হলো, হৃদয়ে নিষিদ্ধ কিছু চাওয়া জেগে উঠল তরতরিয়ে। সায়ান যেন নিজের হুঁশ খেয়াল হারালো, মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে যেতে শুরু করলো তিশার ওষ্ঠের পানে। আর একটু সময়ের মধ্যেই হয়তো দুই নরনারীর ওষ্ঠের মিলন ঘটবে। হয়তো এই আধার রাতে সোডিয়ামের টিমটিমে আলোয় এই খোলা আকাশের নিচে এক প্রেমিক যুগলের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। তবে সেই ভালোবাসা প্রকাশের আগেই সেখানে বাধা হয়ে চলে এলো কেউ একজন। সামিরা সিঁড়ি থেকে উঠতে উঠতে বেশ বিরক্তি নিয়ে বলল, ভাইয়া, তুই আমাকে মিথ্যে বলি কেন? মা তো আমাকে ডাকেনি। সামিরার কণ্ঠ শ্রবণে হক চুকিয়ে উঠল তিশা এবং সায়ান দুজনে। তিশা কিছুটা ভীত হয়েই সায়ানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। ঝড়ের গতিতে দৌড়ে ছাদের দরজা খুলে নেমে গেল নিচের দিকে। সায়ানের মেজাজ খারাপ হলো, দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়েটা আসার আর সময় পেল না। তিশাকে এভাবে ছুটে যেতে অবাক হলো সামিরা। ব্যস্ত পায়ে উঠল ছাদে, সায়ানের পানে তাকিয়ে ভ্রুকুচকে বলল, ভাইয়া, তিশার কি হলো? ওই এভাবে দৌড়ে চলে গেল কেন? সায়ান কপাল কুচকালো, কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলল, তুই গিয়ে জিজ্ঞেস কর, আমি কি জানি। কথাটা কোনো মতে শেষ করে ছাদ থেকে হন হন করে নেমে গেল নিচের দিকে। এই দুইজনের কীর্তিকলাপ সামিরা যেন ব্যাককলে বনে গেল। ছাদে দাঁড়িয়ে ভ্যাল ভ্যাল করে ছুঁয়ে রইল তার ভাই এবং তিশার পানে তাকিয়ে। তিশা এক ছুটে গিয়ে ঢুকলো নিজের কক্ষে। এক মুহূর্তের জন্য দাঁড়ালো না কোথাও। কক্ষে ঢুকেই ঠাস করে আটকে দিল দরজাটা। সেই দরজায় পিঠ থেকেই অস্থির ভঙ্গিতে দাঁড়ালো সে। বুকটা কেমন অদ্ভুত গতিতে কেঁপে যাচ্ছে। সায়ান তখন তার সাথে কী করতে চাচ্ছিল? এত কাছে কেন এলো? কেমন অদ্ভুত নেশালো দৃষ্টি ছিল সায়ানের চোখে।
আনমনেই নিজের ওষ্ঠে হাত চলে গেল তিশার। তবে কি ছেলেটা তার ওষ্ঠে চুমু খাওয়ার চেষ্টা করছিল? কথাটা হৃদয়ে হানা দিতেই আঁতকে উঠল তিশা। সায়ান তার ওষ্ঠে চুমু কেন খাবে? সায়ান কি তাকে ভালোবাসে? ভালোবাসা ভালোবাসা শব্দটা মাথায় আসতেই কেমন এক অদ্ভুত অনুভূতি হলো তিশার হৃদয়ে। কিন্তু সায়ান যে তাকে ভালোবাসে এই কথাটা কেন যেন বিশ্বাস হলো না। ছেলেটার ব্যবহারে অনেক কিছু প্রকাশ পেলেও একটা কিন্তু থেকেই যায়। তিশার সাথে সায়ানের দেখা হয়েছে মাত্র কিছুদিন আগে। এর মধ্যে কি এত ভালোবাসা হয়ে যেতে পারে? ওই নাটক, সিনেমা কিংবা উপন্যাসের পাতায় অল্প সময়ে অধিক ভালোবাসার সৃষ্টির বিষয়টি ব্যক্ত করে, তবে বাস্তব জীবনে এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত জানা নেই তিশার। তবে সায়ানের ব্যবহারগুলো সত্যি ভাবনার বিষয়। তপ্ত নিঃশ্বাস ফেলল তিশা। দরজা থেকে সরে দাঁড়ালো মেয়েটা, পা বাড়ালো ওয়াশরুমের দিকে। চোখে মুখে একটু পানি দিয়ে ফ্রেশ হওয়া জরুরি, নয়তো মাথার মধ্যে সায়ানের চিন্তায় দিশেহারা করে তুলেছে তাকে। ওয়াশরুমে ঢুকে 2 হাত বাড়িয়ে চোখে মুখে পানি দিতে গিয়েই হঠাৎ তিশার চোখ গেল নিজের ডান হাতের পানে। ডান হাতে তালুতে কলমের কালো কালি দ্বারা লেখা কিছু একটা। তিশা ভ্রু কুঁচকাল, হাত তুলে চোখের সম্মুখে ধরতেই চমকালো সে। হাতের তালুতে বেশ গোটা গোটা অক্ষরে লেখা, পরবর্তীতে যেন আমি ব্যতীত আর কোনো ছেলের সাথে কথা বলতে দেখি না। হেসে হেসে কথা তো দূরের থাক, তাহলে আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। তিশার চোখ বড় বড় হলো। এই লেখা যে সায়ন লিখেছে তাতে ভুল নেই কোনো, কিন্তু লিখলো কখন? তিশা দেখলোও না, টেরও পেল না। এটা কিভাবে সম্ভব? নাকি সায়নের ব্যবহার অতিরিক্ত বিষয়ে সে নিজের শারীরিক অনুভূতি হারিয়েছে? তিশার নিজের উপর নিজের বেশ সন্দেহ হলো। এক হাতের আঙুল দ্বারা সে চিমটি কাটলো অন্য হাতে। সাথে সাথে কণ্ঠ থেকে আ ধ্বনি বেরিয়ে এলো, অর্থাৎ সে ব্যথা পেয়েছে। তার অনুভূতিও ঠিক আছে। তাহলে কেন সে সায়ান যে তার হাতে এতগুলো অক্ষর লিখে দিল তা টের পেল না? সকাল গড়িয়ে দুপুরে দেখা মিলেছে। চারিদিকে সূর্যের উত্তপ্ত রৌদ্র। এই রোদের মধ্যেই তিশাদের কলেজের সম্মুখে দাঁড়িয়ে আছে সায়ান। আজ একটু তাড়াতাড়ি এসেছে, কিন্তু এই কি তিশা আজও একটা ছেলের সাথে কথা বলতে বলতে বেরিয়ে আসছে? সায়ানের চোয়াল শক্ত, চোখ দুটো ক্রোধে রক্তিম বর্ণ ধারণ করলো মুহূর্তেই। মেয়েটাকে গতকাল কত করে বারণ করলো অন্য ছেলেদের সাথে কথা বলতে না করে, তারপরও মেয়েটা সেই অন্য ছেলেদের সাথে কথা বলছে। তবে কি দিশা তাকে পাত্তা দিচ্ছে না, তাকে উপেক্ষা করছে? ক্রোধের সাথে সাথে ভয়ও হলো সায়ানের, তিশাকে হারানোর ভয়। মেয়েটা যদি তাকে উপেক্ষা করে অন্য কাউকে ভালোবাসে, অন্য কারোর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখে, তখন তার কি হবে? কিছুটা সময়ের ব্যবধানেই তিশাদের নিয়ে বাড়িতে পৌঁছালো সায়ান। আজ আর রাতের অপেক্ষা করলো না সে। সামেরাকে গাড়ি থেকে নামতে দেখেই একটু চাপা কণ্ঠে তিশাকে বলল, 5 মিনিটের মধ্যে ছাদে এসো। কথাটা বলেই ধূপধাপ পা ফেলে সায়ান চলে গেল বাড়ির ভেতরে। তিশা অবাক হলো কিছুটা। এই সময়ে আবার সায়ান তাকে কি বলবে যার জন্য এত জরুরি ভিত্তিতে ছাদে ডেকে গেল? তিশা ওই স্থানেই দাঁড়িয়ে রইল, মনে মনে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে সে। তার কি এখন ছাদে যাওয়া উচিত নাকি উচিত নয়? যদি কালকের মতন আবারও কিছু করার চেষ্টা করে তখন? বেশ কিছুক্ষণ নিজের মনের সাথে নিজে যুদ্ধ করে সিদ্ধান্ত নিল সে ছাদে যাবে। অন্তত সায়ান এখন কি বলতে চায় তা শুনতে যাবে। তাছাড়া দিনের আলোয় তার ওপর তাদের ছাদের আশেপাশে আরও ছাদ রয়েছে। সেসব ছাদে দিনের বেলায় অহরহ মানুষের দেখা পাওয়া যায়। জনসম্মুখে নিশ্চয়ই সায়ান তার সাথে অসভ্যতামর মতো চেষ্টা করবে না। তিশা আর ভাবল না, বেশ নিশ্চিন্ত ভঙ্গিতেই উঠে এলো ছাদে। তবে তার এই নিশ্চিন্ত ভঙ্গি টিকল না বেশিক্ষণ। ছাদের দরজা গুলিয়ে ঢুকতেই সায়ন খপ করে এসে ধরল তিশার এক হাত, টেনে নিয়ে গেল ছাদে অবস্থিত চিলেকোঠার ঘরের ভিতরে। ঝড়ের গতিতে মেয়েটাকে চেপে ধরল দেয়ালের সাথে। হিসিয়ে বলল, তোমাকে না কাল বলেছি কোনো ছেলেদের সাথে কথা বলবে না, তারপরও আমার কথা উপেক্ষা করে অন্য ছেলেদের সাথে কথা বলার সাহস কি করে হলো তোমার? তিশার হাতটা বেশ শক্ত করে ধরেছে সায়ান। ব্যথা পেল মেয়েটা, ব্যথায় চোখ মুখ খিচে বলল, কার সাথে কথা বলেছি আমি? কোন ছেলে? ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি আমি। সায়ানের কণ্ঠ কিছুটা নরম হলো, শীতল কণ্ঠে বলল, তোমার তো তবুও ব্যথা লাগছে হাতে,
আর আমার যে হৃদয়ে ব্যথা লাগছে তার কি হবে? থামলো সায়ান। তিশা ব্যথা বলে অবাক দৃষ্টিতে তাকালো সায়ানের পানে। তবে কি তার ধারণাটাই ঠিক? সায়ান ভালোবাসে তাকে, তাই অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে রেগে যায়? তিশার ভাবনার মধ্যেই সায়ান মুখ খুলল আবারও। দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো, ছেলেটা কে? তিশা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, কোন ছেলেটা? যার সাথে হেসে হেসে কথা বলতে বলতে কলেজ থেকে বেরিয়ে আসছিলে, ওই ছেলেটা কে? তিশার মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো। মনে করার চেষ্টা করলো সে কার সাথে কথা বলতে বলতে বেরিয়ে এসেছিল। কিঞ্চিত সময় নিয়ে তিশা মনে করলো, কপাল টান করে জবাব দিল, উনি তো আমাদের প্রফেসর ছিলেন। তিশার কণ্ঠে প্রফেসর শুনে সায়ান একটু নরম হলো, তবে কণ্ঠে রূঢ় ভাব করেই রাখলো এখনো। গভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, প্রফেসরের সাথে এত হেসে হেসে কথা কিসের? তিশা এবার একটু রেগে গেল। সে কার সাথে কখন কিভাবে কথা বলবে তা কি সায়ানের কাছে জিজ্ঞেস করে করতে হবে নাকি? সায়ান কে হয় তার? হতে পারে সায়ান তাকে ভালোবাসে, তার হৃদয়েও ছেলেটার জন্য কিছুটা দুর্বলতা আছে, কিন্তু দুজন দুজনকে এখনো নিজেদের মনের কথা জানায়নি, প্রেম ভালোবাসাময় কোনো সম্পর্কতেও জড়ায়নি। এর মধ্যে অধিকার ফলানো শুরু করেছে। তিশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সায়ানের পানে, রুক্ষ কণ্ঠে বলল, স্যার বলছিলেন তার বিয়ের জন্য আমাদের একটা মেয়ে খুঁজে দিতে। আর তাছাড়া আমি বুঝি না আপনার আমাকে নিয়ে এত সমস্যা কোথায়। আমি শুধুমাত্র আপনাদের বাসার একজন ভাড়াটিয়া। আমার 18 বছর বয়স হয়েছে। আমার নিজস্ব একটা স্বাধীনতা আছে। আমি যার সাথে ইচ্ছে কথা বলবো, যার সাথে ইচ্ছে ঘুরবো, যার সাথে ইচ্ছে হাসবো, প্রয়োজনে অন্য কারোর সাথে প্রেম করবো। তাতে আপনার কি? সায়ান ফুঁসে উঠল, ক্রোধে রিরি করে উঠল তার শরীরখানা, মুখশ্রীও কেমন লাল বর্ণ ধারণ করেছে। এই মেয়েটা শুধুমাত্র তাকে বাড়িওয়ালা মনে করে, আবার বলছে অন্য কারোর সাথে প্রেম করবে। সায়ান এবার আর নিজের ক্রোধ সামলে রাখতে পারল না, ছেড়ে দিল তিশার হাত, প্রচণ্ড শক্তি নিয়ে ঘুষি মারল ইট সিমেন্ট দ্বারা নির্মিত দেয়ালে। মুহূর্তেই থেতলে গেল সায়ানের শক্তপোক্ত হাতটা, রক্ত ঝরতে শুরু করলো হাতের ফাটা স্থান থেকে। তিশা কেঁপে উঠল, অস্থির হলো তার হৃদয়। তার কথা দিয়ে রেগে গিয়ে সায়ান এত বড় একটা কাণ্ড ঘটালো। কেন সে বলতে গেল এসব? কি দরকার ছিল? মনে মনে অপরাধ বোধ জন্ম নিল মেয়েটার। সায়ানের রক্তাক্ত হাতের পানে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠেই বলল, আপনার হাত থেকে তো রক্ত ঝরছে। সায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে, রুক্ষ কণ্ঠে বলল, ঝরতে দাও। তিশা এভাবে সায়ানের তাজা রক্ত ঝরতে দিতে চাইল না। ওনার এক কোণা ছিঁড়ে হাতে পেঁচিয়ে দিতে চাইল সায়ানের, কিন্তু পারল না। ছেলেটা এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিল, কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, প্রয়োজন নেই। এইটুকু বলেই আর দাঁড়ালো না সায়ান, ভীষণ ক্রোধ নিয়ে ছাদ থেকে নেমে গেল সে। সময় গড়ালো, মাঝখানে কেটে গেল একটা গোটা দিন, অথচ সায়ান লাপাত্তা। গতকাল থেকে একটা বারের জন্য সে সম্মুখে পড়েনি তিশার। প্রতিদিন অন্তত কলেজে দিয়ে আসা এবং নিয়ে আসার সময় দেখা হতো, আজ আর তাও হলো না। সায়ানকে তাদের কলেজে দিয়ে আসা বা নিয়ে আসা কোনো ক্ষেত্রেই দেখা গেল না। তিশার হৃদয়ে অপরাধ বোধ জাগলো, কাল হয়তো একটু বেশি বলে ফেলেছে সে। যদিও এইটুকু কথায় এতটা ক্রোধ কাম্য নয়, তবে ছেলেটার ক্রোধ নিতান্তই অধিক। তিশা আগেই সামিরা এবং তার মায়ের থেকে শুনেছে সায়ানের ক্রোধ সম্পর্কে, তখন হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু আজ তার সত্যতা টের পাচ্ছে হাড়ে হাড়ে। তিশা একবার ভাবলো সায়ান রাগলে ডাকুক, তাতে তার কি? সে তো অন্যায় কিছু বলেনি। সায়ান ইদানিং একটু বেশি অনধিকার চর্চা করছিল তার জীবনে, কিন্তু মেয়েটার মস্তিষ্কে ধারণ করা কথাগুলো হৃদয় মানতে চাইল না। হৃদয়টা যে বড্ড দুর্বল হয়ে পড়েছে সায়ানের প্রতি। এই একটা দিন না দেখা হওয়াতেই কেমন অস্থিরতা অনুভব করছে তিশা, মনটা আনচান আনচান করছে। সূর্যের তাপ কমে এসেছে, নিজের উজ্জ্বলতা কমিয়ে দিয়ে আকাশের এক কোণে ঢলে পড়েছে সে, জানান দিচ্ছে বিকালে। তিশা এতক্ষণ ঘরের মধ্যেই ছিল, কিন্তু এখন আর সেথায় মন টিকছে না। একটা বার সায়ানের মুখশ্রী দর্শনের তাগিদে মন প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে। যদিও এই মুহূর্তে সায়ান অফিসে থাকে, বাসায় থাকার তেমন কোনো সুযোগ নেই জানি তিশা, কিন্তু মন যে মানছে না। মনটা বারবার বলছে সে ছাদে থাকলেও থাকতে পারে। তিশা নিজের মনের কথাই শুনল, বিছানা ফেলে রাখা ওড়নাটা আটসাট বেঁধে শরীরে জড়িয়ে ছুটল ছাদের পানে। যদি কোনোভাবে সায়ানের সাথে দেখা হয়ে যায়। মিনিট 5 মধ্যেই ছাদে পৌঁছালো তিশা। ছাদের দরজা গলিয়ে ভেতরে পা রাখলো সে।
এদিক ওদিক তাকিয়ে খুঁজলো সায়ানকে, কিন্তু কোথাও যে সে নেই। হতাশ হলো দিশা। কিছুটা মন খারাপ নিয়ে ছাদের পেছনের দিকে যেতেই চমকে উঠল। এ তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো অবস্থা। ছাদে খুঁজতে এসেছিল সায়ানকে, অথচ পেয়ে গেল সামিরাকে, তাও আবার পাশের ছাদের এক যুবকের সাথে খোশ গল্পে মেতে থাকা অবস্থায়। তিশা নিজেকে দুজনের থেকে একটু আড়াল করে দাঁড়ালো, অতঃপর পূর্ণ দৃষ্টিতে তাকালো সামিরা এবং ছেলেটার পানে। দুজনের চোখ মুখে লক্ষণ ভালো ঠেকছে না তেমন। এদের মধ্যে কি অন্য কোনো সম্পর্ক আছে নাকি? তিশা খান খাড়া করলো। তার কর্ণে ভেসে এলো সামিরার লাজুক কণ্ঠস্বর। মেয়েটা লাজুক স্বরে বলল, তুমিও না? না, এ তো কোনো সাধারণ বন্ধু বান্ধবীর মধ্যে কথোপকথন হতে পারে না। নিশ্চয়ই তাকে না জানিয়ে এই দুজন ভেতরে ভেতরে কিছু চালাচ্ছে। তিশার হৃদয় ভারী হলো। সামিরা তাকে কিছু না জানিয়ে কিভাবে পারলো? দুজন এক প্রকার সব সময় একত্রে থাকে, খায়, এমনকি মাঝে মাঝে ঘুমায়ও একসাথে। অথচ সামিরা প্রেম করছে, এত বড় একটা সত্যি গোপন করলো। দাঁতে দাঁত চাপলো তিশা। না, এই মেয়েকে সে ছাড়বে না, তাকে না জানিয়ে প্রেম, তাই না? তিশা আড়াল থেকে বেরিয়ে এলো, গলার স্বর কিছুটা বাড়িয়ে ডাকলো, সামিরা। আকস্মিক কারো কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতে চমকে উঠল সামিরা এবং উপাসের ছাদের ছেলেটা। সামিরা তড়িৎ গতিতে তাকালো পেছনে ফিরে। তিশাকে দেখে চোখ মুখে স্পষ্টভাবে ফুটে উঠল অপ্রস্তুত ভাব। তিশা সামিরার অপ্রস্তুত ভাবকে আরেকটু বাড়িয়ে দিতে তার পানে এগিয়ে এলো। স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, ছাদে একা একা কি রে সামিরা? সামিরা আমতা আমতা শুরু করলো। ঢোক গিলে জবাব দিল, কই কিছু না তো। তিশা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, নাক দিয়ে কিছু শুকে নেওয়ার ভঙ্গিমা করে বলল, কেমন যেন রহস্য রহস্য একটা গন্ধ পাচ্ছি। থামলো তিশা। পরক্ষণেই পাশ ফিরে তাকালো পাশের ছাদের ছেলেটার পানে। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করলো, কি ভাইয়া, কি চলছিল এখানে? ছেলেটা ভরকে গেল তিশার কথায়, জোরপূর্বক হেসে বলল, কই কিছু না তো, এমনি একটু পরিচিত হলাম আর কি। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা উত্তম, তাই একটু কথা বলছিলাম। তিশা চোখ ছোট ছোট করে তাকালো ছেলেটার পানে, এক ভ্রু নাচিয়ে শুধালো, শুধু কি প্রতিবেশী নাকি অন্য কিছু? কথাটা বলেই পাশ ফিরে তাকালো মেয়েটা। সামিরাকে কিছু বলবে তার আগে মেয়েটা উধাও, অর্থাৎ তিশা এবং পাশের ছাদের ছেলেটার কথোপকথনের সুযোগ নিয়ে কেটে পড়েছে মেয়েটা। তিশা দাঁতে দাঁত চাপলো, বিড়বিড়িয়ে বলল, চুন্নিটা পালিয়েছে। যাক, সামিরা পালিয়েছে তো পালিয়েছে, এই ছেলেটাকে ধরা যাক। একটাকে চেপে ধরলে এটার পেট থেকেও অনেক কিছু বের করা যাবে। তিশা মস্তিষ্কে বেশ কিছু ছক কষে পাশের ছাদে তাকালো। এই কি, সেখানেও কেউ নেই? এই ছেলেটাও তার চোখে ধুলা দিয়ে পালিয়েছে? এদের এত বড় কলিজা, তার অগোচরে প্রেম করে, আবার ধরা পড়ে তার চোখে ধুলো দিয়ে পালায়? এই দুটোকে তো সে পরে দেখে নেবে। বিপদে পড়লে তো এই বান্ধবীর কাছেই আসতে হবে। এমনি বিপদে পড়লে পরিবার সাহায্য করলেও প্রেমের বিপদে পরিবার ঝাঁটা পেটা ছাড়া আর কিছুই দেবে না। তখন লাফাতে লাফাতে বন্ধু বান্ধবীদের দ্বারস্থ হতে হবে। ভেঙচি কাটলো তিশা, পেছনে ঘুরে তাকাতেই আঁতকে উঠল। এ কি, সায়ান এখানে এলো কোথা থেকে? কেমন রক্তচক্ষু নিয়ে তার পানে তাকিয়ে আছে। কখন এসেছে ছেলেটা? তাকে কি আবারও পাশের ছাদের ছেলেটার সাথে কথা বলতে দেখে ফেলেছে? এমনি ছেলেদের সাথে কথা বলা নিয়েই তাদের দুজনের মধ্যে যুদ্ধ চলছে। এখন আবার যদি নতুন কোনো ছেলের সাথে কথা বলতে দেখে ফেলে তবে তো কেলেঙ্কারি হয়ে যাবে। যদিও তিশা তারই বোনের প্রেমিকের সাথে কথা বলছিল, কিন্তু এই কথা বোঝানোর আগেই তো এই বান্দা ফোঁস করে উঠবে। তাছাড়া সামিরা প্রেম করছে, তার প্রেমিক আছে, এ কথা শুনলে যদি সায়ান রেগে যায়, সামিরার ওপরে চড়াও হয়ে বাসায় ঝামেলা করে, সামিরাকে মারধর করে, অধিকাংশ পরিবারের বড় ভাইরা তো এমনই হয়। সামিরা হয়তো তাকে তার প্রেম সম্পর্কে জানায়নি, তাতে কি হয়েছে? তাই বলে কি সে সামিরার এত বড় সর্বনাশ করবে নাকি? কখনো না। তার থেকে এখান থেকে পালানো শ্রেয়। মাফ পরে ছেড়ে নেওয়া যাবে, আপাতত নিজের প্রাণ নিয়ে পালাতে পারলেই হলো। তিশা ঢোক গিলল, আমতা আমতা করে বলল, কথাটা বলে তিশা সম্মুখ পানে হাত বাড়াতেই তার হাত চেপে ধরল সায়ান। এক ঝটকায় নিয়ে এলো নিজের কাছে, হাত বাড়িয়ে শক্ত করে চেপে ধরল মেয়েটার নরম সুডৌল কোমরখানা, মিশিয়ে নিল নিজের সাথে। দাঁতে দাঁত চেপে বলল,
সমস্যা কি তোর? ছেলেদের সাথে কথা না বলে থাকতে পারিস না? ছেলেদের সাথে ঢলাঢলি করতে ভালো লাগে? আমাকে না জ্বালিয়ে শান্তি হয় না তোর? তিশা শিউরে উঠল সায়নের এহেন স্পর্শে। হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে গেল অসম্ভব গতিতে। হৃদয়ে জাগ্রত হলো অদ্ভুত এক অনুভূতি। হাঁসফাঁস করে উঠল মেয়েটা। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, দেখুন, আপনি ভুল করছেন। আমি আসলে এইটুকু বলে থামতে হলো তিশাকে। ক্রোধে দিশেহারা হয়ে সায়ান নিজের ওষ্ঠধারা চেপে ধরল তিশার কোমল ওষ্ঠজোড়া। রোধ করল তিশার কণ্ঠ নিঃসৃত বাক্যকে। তিশা হক চকালো। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। পুরো শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ জাগ্রত হলো, যেন রঙিন প্রজাপতিরা ডানা মেলে উড়াল দিল মেয়েটার বক্ষ জুড়ে। এই কেমন অনুভূতি, হে কেমন ভালো লাগা! তবে মস্তিষ্ক তার এই অনুভূতির সম্মুখে বাধা হয়ে দাঁড়ালো। সে আদেশ দিল সায়ানকে ঠেলে দূরে সরিয়ে দিতে, কিন্তু হৃদয়ের সাথে পেরে উঠল না। সে যে ইতোমধ্যে দুর্বল হয়ে পড়েছে। সায় জানিয়ে দিয়েছে সায়ানের কার্যক্রমে। ভুলে বসেছে তারা এই মুহূর্তে ছাদে রয়েছে। তিশা নিস্তেজ হয়ে পড়ল ধীরে ধীরে। ঘোরের মধ্যে পতিত হলো যেন মুহূর্তে। এভাবে দুজন কতক্ষণ ছিল জানা নেই। তবে তিশার ঘোর কাটল ওর ওষ্ঠে সায়নের জোরালো কামড়ে। নিজের ক্রোধ সামলে না দিতে পেরে শেষ পর্যন্ত ছেলেটা তিশার ওষ্ঠে কামড়েই দিল। এমনি শরীরের নরম স্থান ওষ্ঠ। হালকা ব্যথা লাগলেও ফুলে ফেঁপে ওঠে। সেখানে সায়ানের এই জোরালো কামড়ের তীব্রতা সহ্য করতে পারল না তিশা। ছটফটিয়ে উঠল মেয়েটা। দুই হাত তুলে রাখলো সায়ানের বক্ষে। ঠেলে সরিয়ে দিতে চাইল নিজের থেকে, কিন্তু পারল না। এত বড় এক শক্তপোক্ত পুরুষের সাথে তার মতো এক চুনোপুটির ন্যায় নারীর শক্তিতে পারা কি সম্ভব নাকি? সায়ান সময় নিয়ে আরো কয়েকটা কামড় বসালো তিশার ওষ্ঠে। অতঃপর নিজেই সরে গেল। হাত উঁচিয়ে নিজের বৃদ্ধাঙ্গুলি দ্বারা ওষ্ঠ মুছতে মুছতে বলল, এই শাস্তির কথা স্মরণে থাকলে আর দ্বিতীয়বার অন্য পুরুষের সাথে কথা বলার দুঃসাহস করবে না। তিশা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সায়নের পানে। ওষ্ঠ কেটে তার রক্ত ঝরছে, কিছুটা ফুলে উঠেছে ইতোমধ্যে, জ্বলছেও ভীষণ। তিশা হঠাৎ করেই ডুকরে কেঁদে উঠল। কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি একটা অসভ্য বর্বর লোক। এটা কি করলেন আপনি? আমার ঠোঁট জ্বলছে ভীষণ। সায়ান চমকালো। ক্রোধের বশে এতক্ষণ সে কি করেছে মস্তিষ্ক তা ততটা ধারণ করতে সক্ষম হয়নি। সায়ান এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো তিশার পানে। মেয়েটার ওষ্ঠের করুণ অবস্থা দেখে হৃদয় ভারী হলো তার। ক্রোধের বশে কি করে ফেললো সে? ও যে কথায় আছে না, ক্রোধ এবং ঘূর্ণিঝড় অনেকটা একই। শান্ত হলে বোঝা যায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। সায়ানও এখন বুঝতে পারছে কত বড় ভুল সে করে ফেলেছে। মেয়েটাকে এভাবে শাস্তি দেওয়া ঠিক হয়নি। নিশ্চয়ই মেয়েটা ব্যথা পেয়েছে ভীষণ। তিশার প্রতিটি কান্নার ধ্বনি তীব্র বেগে আঘাত করছে সায়নের বক্ষে। অস্থির হলো ছেলেটা। তিশার পানে এগিয়ে বলল, সরি দিশো, আমি বুঝতে পারিনি। আসলে তোমাকে অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে আমার সহ্য হয় না। এমনি কাল থেকে তোমার উপর রেগে একটু দূরে ছিলাম, কিন্তু মন যে দূরে সরে থাকতে নারাজ, তাই অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরেছিলাম। আর এসে দেখি তুমি পাশের ছাদের একটা ছেলের সাথে কথা বলছো। সব মিলিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। থামলো সায়ান। হাত বাড়িয়ে যত্ন নিয়ে তিশার চোখের পানি মুছে দিতে শুরু করলো। অপরাধীর কণ্ঠে বলল, সরি লক্ষ্মীটি, এভাবে কাঁদে না। তুমি কাঁদলে আমারও যে কষ্ট হয়। তিশা কান্না থামালো। শীতল দৃষ্টিতে তাকালো সায়নের পানে। সে হয়তো জানে সব, তবুও সায়নের মুখ থেকে শোনার জন্য প্রশ্ন করলো, আমাকে অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে আপনার সহ্য কেন হয় না? আর কেনই বা আমার থেকে দূরত্ব আপনার মন মেনে নিতে চায় না? সায়ানের তৃষার চোখে চোখ রাখলো। মৃদু কণ্ঠে বলল, তুমি বোঝো না আমি কেন আমার থেকে তোমার দূরত্ব মেনে নিতে পারি না, কেন অন্য ছেলেদের সাথে কথা বললে সহ্য করতে পারি না। তিশা না জানার ভান ধরলো। কণ্ঠে ধ্বনি তুলে বলল, আমি কিছু জানি না, আপনি বলুন। সায়ানও উত্তর দিল না তিশার কথার। নিজের ডান হাতটা বাড়িয়ে সে হাত রাখলো তিশার কাটা ওষ্ঠে। কিছুটা ব্যগ্র কণ্ঠে বলল, ইস, কতখানি কেটে গিয়েছে। তিশা সব প্রশ্ন ভুলে গেল মুহূর্তেই। ফুঁসে উঠল মেয়েটা। এই এতখানি কেটে গেছে কার জন্য? এই ব্যাটার জন্যই তো।
এখন আবার এসেছে ঢং দেখাতে। তিশা নিজের ওষ্ঠ থেকে সায়নের হাত সরিয়ে দিল, ঝাঁঝালো কণ্ঠে বলল, ঢং করতে হবে না, সামনে থেকে সরুন তো। এখন আবার আদিক্ষেতা, যত সব অসভ্য লোক। কথাটা বলেই কটকট করে সিঁড়ি থেকে নেমে গেল তিশা। সায়ান হতাশ হলো। অবশ্যই সে ক্রোধের বশে যে কাজ করেছে তা নিন্দনীয়। কিভাবে মেয়েটার ওষ্ঠ থেকে রক্ত বের করে দিয়েছে। করুণ হলো সায়ানের দৃষ্টি। সে দৃষ্টি দ্বারাই সে চেয়ে রইল তিশার চলে যাওয়ার পানে। তিশা ছাদ থেকে এক ছুটে নিজেদের বাসায় চলে এলো। সকলের অগোচরে ওড়না দ্বারা ওষ্ঠ চেপে ঢুকে গেল নিজ কক্ষে। তার মা বাবা কিংবা বোন এই অবস্থায় দেখলেই আবারও হাজারটা প্রশ্ন করবে। তখন কি উত্তর দেবে সে? সকলের সম্মুখে বলে দেবে যে সায়ন তাকে চুমু খেয়েছে? চুমু শব্দটা মস্তিষ্কে হানা দিতেই চমকে উঠল তিশা। হ্যাঁ ঠিকই তো, সায়ন তাকে চুমু খেয়েছে, তাও আবার গালে টালে না, একদম ঠোঁটে। আনমনি নিজের ওষ্ঠে হাত চলে গেল তিশার। আলতোভাবে সে হাত বুলালো ফুলো ফুলো ওষ্ঠে। এটা তার প্রথম চুমু ছিল, আর সেই চুমুর অভিজ্ঞতায় এতটা তেতো এবং বিদঘুটে ছিল। এমন হলে তো তিশার কখনো চুমুই খেতে চাইবে না। চুমু হবে নরম মোলায়েম, তা না। তিশার নাক মুখ কুচকালো, বিড়বিড়িয়ে বলল, অসভ্য নিষ্ঠুর পুরুষ মানুষ। তিশারা ভাবনার মধ্যেই হঠাৎ কক্ষের স্টিলের জানালায় খটখট শব্দ হলো। কপালে ভাঁজ বলল মেয়েটার, তার জানালায় আবার এমন শব্দ কে করছে? তিশা ওষ্ঠ ছেড়ে এগিয়ে গেল জানালার পানে। জানালাটা খুলে বাইরের দিকে তাকাতেই চমকে উঠল সে। একটা মাঝারি আকারের ঝুড়ি তার জানালার সম্মুখে ঝুলছে। তিশা ঝুড়িটা অনুসরণ করেই উপরের দিকে তাকালো। একটা মোটা দড়ি দ্বারা বেঁধে ঝুড়িটা ওপর থেকে তার জানালা পর্যন্ত পাঠানো হয়েছে। ঝুড়িটা যে কে পাঠিয়েছে তা বুঝতে খুব একটা সময় লাগলো না তিশার। তবে এতে আবার লোকটা কি পাঠিয়েছে? একটু আগেই তো দেখা হলো, তখন তো আঘাত ছাড়া কিছুই দিল না। তাহলে এখন ঝুড়ি ভরে কি পাঠিয়েছে? তিশার হৃদয়ে কৌতূহল জন্মালো। হাত বাড়িয়ে সে ঝুড়িটা টেনে নিল নিজের দিকে। তিশাকে হতাশ করে দিয়ে এত বড় একটা ঝুড়ির মাঝখানে শুধুমাত্র একটা ছোট্ট চিরকুট পড়ে রয়েছে। মেয়েটার কুচকানো ভ্রুযুগল আরও কুচকে এলো। চিরকুটটা হাতে তুলে নিতেই ঝুড়িটা উপরের দিকে তুলে নিল তৎক্ষণাৎ। তিশা একবার সেদিকে তাকালো, অতঃপর পড়তে শুরু করলো চিরকুটটা। সাদা চিরকুটের মধ্যভাগে বেশ গোটা গোটা অক্ষরে লেখা, দুঃখিত তিশু, আমি বুঝতে পারিনি। তিশার ওই চিরকুটটা পড়া শেষ হতে না হতেই আবারও ঝুড়িটা নিচে নেমে এলো। এবারও ঝুড়ির মধ্যে আর একটা চিরকুটের অবস্থান। তিশা সেই চিরকুটটাও হাতে নিল, চোখ বুলিয়ে পড়তে শুরু করলো। তোমার মোবাইল নাম্বারটা লিখে দাও। তিশা ভেঙচি কাটলো। এতদিন এত ঢং করে এসেছে মোবাইল নাম্বার নিতে। তিশা ছুটে গিয়ে নিজের পড়ার টেবিল থেকে একটা কলম নিয়ে এলো। সায়নের পাঠানো চিরকুটের উল্টো পিঠেই লিখে দিল, আমি আমার মোবাইল নাম্বার দেবো না, যার প্রয়োজন সে যেন খুঁজে নেয়। তিশা চিরকুটটা ঝুড়িতে করে পাঠিয়ে দিল উপরের তলায়। পরপর আবারও ঝুড়িটা নতুন একটা চিরকুট নিয়ে এলো। তিশার কেন যেন ভালো লাগলো এই চিরকুট আদান প্রদান। কেমন একটা প্রেম প্রেম অনুভূতি হচ্ছে, সেই 90 দশকের পুরনো খাঁটি প্রেমের নাই। তিশা উৎফুল্ল চিত্তেই এবারের চিরকুটটাও খুলল। স্বল্প শব্দে পড়ল, রাত 9টায় ছাদে এসো। তিশা ওষ্ঠ প্রসারিত করে হাসলো। কলম দ্বারা চিরকুটের উল্টো পিঠে লিখে দিল, আসবো না। এরপর আর কোনো নতুন চিরকুট এলো না। তিশা কিছুক্ষণ অপেক্ষা করলো, তবে ঝুড়িটা আর ওই দিন ফেরত এলো না। রাত হয়েছে, দিনের আলোকে বিদায় জানিয়ে আধারে ছেয়ে গেছে চারিদিকটা। শহরের বুকটা সেজে উঠেছে রং বেরঙের আলোয়। আকাশেও আজ রাতে বেশ সুন্দর একটা চাঁদের উপস্থিতি। গোল থালার ন্যায় রূপালি মিষ্টি একটা চাঁদ। তিশা তখন চিরকুট আসবো না লিখে দিলেও শেষ পর্যন্ত আর মনকে মানাতে পারল না। রাত ঠিক 9টায় পৌঁছে গেল ছাদে। হাত চালিয়ে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে চোখের সম্মুখে ভেসে উঠল সায়নের হাসি মাখা মুখখানা। ওষ্ঠে হাসির রেখা ধরে দেখেই ছেলেটা বলল, আমি জানতাম তুমি আসবে। তিশা কোনো উত্তর দিল না। বেহায়া মনকে মানাতে না পেরে সে ঠিকই ছাদে এসেছে, কিন্তু এই নিষ্ঠুর লোকটার সাথে কোনো কথাই নেই। তার ঠোঁট কামড়ে দেওয়া, এর শাস্তি তো পেতেই হবে। তিশা সায়নকে পাশ কাটিয়ে চুপচাপ ছাদে থাকা বেঞ্চের উপরে গিয়ে বসলো। সায়নও গিয়ে বসলো তার পাশে। আকাশের পানে তাকিয়ে বলল,
আজকের আকাশের চাঁদটা সুন্দর না? তিশা এবার উত্তর দিল না। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল সায়ান। হাত বাড়িয়ে তিশার এক হাতে নিজের হাতের ভাঁজ নিয়ে মৃদু কণ্ঠে বলল, এখনো রেগে আছো? আমার সাথে কথা বলবে না তিশা? তিশা নিজের হাত ছাড়িয়ে নিল সায়ানের হাত থেকে, ঝাঁঝালো কণ্ঠে বলল, এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো তিশা। পরক্ষণে সে কি বলতে কি বলে ফেলেছে জ্ঞানে আসতেই দাঁত দ্বারা জিহ্বা কাটল। ইস, ক্রোধে হড়বড়িয়ে এসব সে কি বলে ফেলেছে! নিজের প্রথম চুমু, তাও প্রকাশ করে ফেলেছে। ছেলেটা তাকে কি ভাবলো! এখন ভীষণ লজ্জা লাগছে তিশার। লাজে মাথা নুইয়ে ফেললো মেয়েটা। সায়ান ওষ্ঠ প্রসারিত করে হাসলো। বুঝলো তিশার লজ্জা। মেয়েটার লজ্জা আরেকটু বাড়িয়ে দিতে সে বেশ রসিয়ে রসিয়ে বলল, ওহ, এটা আমার তিশুর প্রথম চুমু ছিল, এই জন্যই রাগ করেছে সে। কথাটা বলতে বলতেই সায়ান হাত বাড়িয়ে চেপে ধরল তিশার কোমরখানা। বল প্রয়োগে নিজের দিকে টেনে নিল মেয়েটাকে। একটু ঝুঁকে তিশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, রাগ করে না জান, এর পরের বার চুমুতে আজকের ঘাটতিগুলো পুষিয়ে দিব। তখন তোমার ঠোঁটে আর কামড় নয়, সুখের পরশ এঁকে দিব। সায়ানের কণ্ঠে এমন বিলাজ বাক্যে বুকটা কেঁপে উঠল, ভারী হয়ে উঠল কান দুটো। এ ছেলেকে তো সে ভালো ভেবেছিল, কিন্তু এ তো নির্লজ্জের শিরোমণি। তিশা হাঁসফাঁস করে উঠল, দূরে সরে যেতে চাইলো সায়ানের কাছ থেকে। তুতলিয়ে বলল, কি বলছেন এসব? আর আপনি আমার এত কাছে এসেছেন কেন? দূরে সরে বসুন, অসভ্য নির্লজ্জ লোক। সারাক্ষণ শুধু মেয়ে মানুষের শরীর ঘাঁচার ধান্দা। সায়ানের মুখশ্রী গম্ভীর হলো, থমথমে কণ্ঠে বলল, আমার উপরে এমন মিথ্যা অপবাদ দিবে না একদম। আমি মোটেই মেয়ে মানুষের শরীর ঘেঁষার ধান্দায় থাকি না। আমি সর্বক্ষণ শুধুমাত্র তোমার আশেপাশে থাকার চেষ্টা করি, হোক তা শরীর ঘেঁষে অথবা শরীর থেকে দূরে। তিশা ভ্রু কুঁচকে তাকালো, চক্ষুদার ছোট ছোট করে প্রশ্ন করলো, আপনি কি আমাকে এসব বলে পটানোর চেষ্টা করছেন? তা এর আগে আমার মতো কতজনকে পটিয়েছেন? সায়ান নিজের সিনা টান করলো, সগৌরবে বলল, মেয়ে পটানো তো দূরে থাক, মেয়েদের সাথে তেমনভাবে কথা বলাই হয়নি কখনো। তবে তোমার ক্ষেত্রটা ভিন্ন। তোমার নিকটে এলে আমার হৃদয়ে অদ্ভুত এক ভালো লাগার সঞ্চয় ঘটে। হৃদয়ে যেন রঙিন প্রজাপতিরা ডানা মেলে উঠতে শুরু করে। হাত, মন আর মুখ সব কিছুই লাগামহীন হয়ে যায়। অনেক চেষ্টা করেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। থামলো সায়ান, ঘাড় ঘুরিয়ে তাকালো তিশার বাণী, চোখে মুখে অস্থির ভাব ফুটে তুলে বলল, কেন এমন হয় আমার? তোমার মধ্যে কি এমন আছে যা আমাকে আমার মধ্যে থাকতে দেয় না, বারবার খিচে নিয়ে আসে তোমার নিকট? সায়ান কথাগুলো বলতে বলতে তিশার নিকট আরও এগিয়ে গেল। আগের তুলনায় ঘনিষ্ঠ হয়ে তাকালো মেয়েটার ওষ্ঠের পানে। তিশাও কেমন ঘোর লেগে গেছে ইতিমধ্যে। এমনি সে দুর্বল সায়ানের প্রতি, তার মধ্যে আবার এত এত আবেগপূর্ণ কথা বেশ প্রভাব ফেলেছে মেয়েটার নরম হৃদয়ে। সায়ান আর একটু এগিয়ে গেল তিশার পানে। তিশা পরম আবেশে নিজের আঁখি দয় বন্ধ করে নিল। দুজনের ওষ্ঠ প্রায় ছুঁয়ে ছুঁয়ে, হয়তো আর একটু এগুলোই একটা পরিপূর্ণ চুমু ঘটবে। ঠিক তখনই ছাদের দরজা গলিয়ে ভেতরে প্রবেশ করলো সামিরা। গলা বাড়িয়ে বলল, ভাইয়া কোথায় তুই? ছাদে আছিস? আকস্মিক সামিরার কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চমকালো তিশা এবং সায়ান। তিশা ধপ করে নিজের বন্ধ চোখ দুটো খুলল, দিশেহারা হয়ে ধাক্কা মারল সায়ানকে। বেচারা ভরকে গেল। নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে বেঞ্চ থেকে ছিটকে পড়ল ইট পাথরে গড়া ছাদের মেঝেতে। ততক্ষণে সামিরাও চলে এসেছে। সায়ানকে দেখে গলা বাড়িয়ে মেয়েটা বলল, তুই এখানে? আর মা তোকে সারা বাড়ি খুঁজে মরছে। থামলো সামিরা। সায়ানকে নিচে বসে থাকতে দেখে ভ্রু কুচকালো। আবার এত রাতে ছাদে তার ভাইয়ের সাথে তিশাকে দেখে বেশ অবাক হলো। সামিরা অবাক সুরে বলল, তুই এখানে নিচে বসে আছিস কেন ভাইয়া? আর তিশাও বা এত রাতে এখানে কি করছে? সায়ান কপাল কুচকালো, একরাশ বিরক্তি নিয়ে তাকালো সামিরার পানে, বিড়বিড়িয়ে বলল, এই মেয়েটা আসার সময় পায় না, সব সময় আমার প্রেমে পা হাত ঢুকিয়ে দেয়। এদিকে সামিরার প্রশ্নে তিশা অপ্রস্তুত হয়ে পড়ল বেশ। কি বলবে কি ভেবে পাচ্ছে না। সায়ানের সাথে ছিল তাও বলতে পারবে না। শেষে আর উপায় না পেয়ে বলল। সামিরার ঠিক বিশ্বাস হলো না তিশার কথাগুলো। সন্ধিয়ান কণ্ঠে সে বলল,
আমি তো আমার রুমে ছিলাম এতক্ষণ। তিশা বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো, পা বাড়িয়ে চলে যেতে যেতে বলল, ও, আমি ভেবেছিলাম তুই ছাদে এসেছিস। বিশাল এক রজনীর পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে দেখা মিলল নতুন এক ভোরের। ইতিমধ্যে উজ্জ্বল এক সূর্য জায়গা করে নিয়েছে আকাশে। রাতের আধারে নিস্তব্ধ শহরটাও ব্যস্ত হয়ে পড়েছে। সামিরাও সকালে উঠে একদম তৈরি হয়ে বেরিয়ে এলো কক্ষের বাইরে। সায়ান বসেছিল বসার কক্ষের সোফায়, হয়তো বসে বসে অপেক্ষা করছিল সামিরার আগমনের। সামিরাকে দেখে ভ্রু কুচকালো ছেলেটা, থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস? সামিরা ভ্রু কুচকাল। এই সময় প্রতিদিনই সে কলেজে যায়। সায়ান তো ভালো করে জানে এ কথা, তাহলে আবার জিজ্ঞেস করছে কেন? সামিরা নিজের ভ্রুদয় কুচকে রেখে জবাব দিল, কেন কলেজে যাচ্ছি? সায়ান বসা থেকে উঠে দাঁড়ালো, ভাবলেশীনভাবে বলল, আজ তোকে কলেজে যেতে হবে না। কেন? আমি বলছি তাই। সামিরা আর কথা বাড়ালো না। এমনিও তার পড়াশোনা ভালো লাগে না মোটেই, শুধুমাত্র বাপ ভাইয়ের ভয়ে এই রোজ রোজ পড়াশোনা আর কলেজ ধরে রেখেছে। নয়তো কবেই এই পড়াশোনা নামক প্যারা থেকে নিজেকে ছাড়িয়ে নিতে এসে আজ সেখানে নিজের ভাই যখন বলছে কলেজে যেতে হবে না, সে সুযোগ সামিরা ছাড়ে কিভাবে? সায়ানের মতো মত পাল্টানোর আগে দ্রুত সে চলে গেল নিজ কক্ষে। আজ সারাটা দিন পড়াশোনা ব্যতীত একটু ভালোভাবে সময় কাটানো যাবে। সামিরার কলেজে যাওয়ার উপর আজ নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তিশার কলেজে যাওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। সে প্রতিদিনের ন্যায় কলেজের উদ্দেশ্যে বেরোতেই দেখা পেল সায়ানের। নিজ গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সামিরা কোথায়? মেয়েটা প্রতিদিন তিশাকে ডাকতে গেলেও আজ ডাকতে যায়নি, আবার এখানেও নেই। তিশা এগিয়ে গেল সায়ানের পানে, স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, সামিরা কোথায়? তিশার কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই সোজা হয়ে দাঁড়ালো সায়ান। মেয়েটার পানে ফিরে তাকিয়ে বলল, ও আজ কলেজে যাবে না। তিশা ভ্রু কুচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, কেন? সায়ান গাড়ির দরজা খুলল, তিশাকে ভেতরে বসতে ইশারা করে বলল, আমি চাই না ও আমাদের দুজনের মধ্যে কাবাবের হাড্ডির মতো লেগে থাকুক। এমনি আমার প্রেম ওর সহ্য হয় না। সব সময় আমার ভালো ভালো মুহূর্তগুলো খেটে দিতে তৎপর হয়ে থাকে। তিশার কুচকানো ভ্রুজোড়া আরো কুচকে এলো, অবুঝের ন্যায় প্রশ্ন করলো। সায়ান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো, গাড়ির ওপাশের দরজা খুলে ড্রাইভিং সিটে বসতে বসতে বলল, এত মানে বুঝতে হবে না তোমাকে, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো। গাড়ির সম্মুখের দরজা খোলা থাকতেও আবারও পেছনের দরজা খুলল তিশা। সেখানে বসতে উদ্যত হলেই ছোঁয়াল শক্ত হয়ে এলো সায়ানের, গম্ভীর কণ্ঠে বলল, আমার পাশের সিটে বসো। তিশা আমতা আমতা করলো। এভাবে একাকী সায়ানের পাশে বসতে কেমন একটা অনুভূতি হচ্ছে তার। তাছাড়া ছেলেটাও তো বেশ সুযোগ সন্ধানী, যখনই তিশাকে একা পেয়ে বসে তখনই হামলা করে। আজ আবার কি করে কে জানে। তিশা কিছুটা ইতস্তত করেই বলল, সামনে বসি বা পিছনে, কি আসে যায়, এক সিটে বসলেই তো হলো। সায়ান ঘাড় ঘুরিয়ে তাকালো তিশার পানে, দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আমি আমার পাশের সিটে বসতে বলেছি না? তারপরে তো কথা কিসের? তিশা ঢোক গেল। সায়ানের ক্রোধ এখনো সে সম্পূর্ণরূপে না দেখলেও যতটুকু দেখেছে তাতেই কলিজা শুকিয়ে আসে। সায়ানের কথার উপরে আর কিছু বলার সাহস পেল না মেয়েটা। চুপচাপ গাড়ির পেছনে দরজাটা বন্ধ করে গিয়ে বসলো সায়ানের পাশের সিটে। সাথে সাথেই হাত বাড়িয়ে তিশার ঘাড় চেপে ধরল সায়ান। শক্ত হাতে মেয়েটার মুখটা নিয়ে নিল নিজের মুখের নিকটে, কটমট করে বলল, আমি যাই বলবো তাতেই পারবো না, করবো না, যাব না, বসবো না, শুধু না না আর না। মানে আমার কথার উপর একটা না একটা না বোধক কথা না বললে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? তিশা এলোমেলো দৃষ্টি ফেললো, আমতা আমতা করে বলল, না মানে ওই আর কি। সায়ানের দৃষ্টি শীতল হলো। হঠাৎ সে ছেড়ে দিল তিশাকে। প্রথমে এক হাত, তারপর দুই হাত দ্বারা পকেটে অস্থির হয়ে খুঁজতে শুরু করলো কিছু একটা, তবে ফলাফল শূন্য। সায়ানের খুঁজতে থাকা জিনিসটা হয়তো পেল না সে। চোখে মুখে চিন্তিত ভাব নিয়ে তিশার পানে তাকালো ছেলেটা, কিছুটা অস্থির কণ্ঠে বলল, তিশু, আমার মোবাইলটা পাচ্ছি না, তোমার মোবাইলটা থেকে আমার নাম্বারে একটা কল দাও তো। তিশা সায়ানের কথা বিশ্বাস করলো, নাম্বার নিল তার থেকে। ঝটপট কল লাগাতেই মোবাইলটা বেজে উঠলো সায়ানের পকেট থেকেই। তিশার পুরো বিষয়টা বুঝতে সময় লাগলো না বেশি। সে কটমট করে তাকালো সায়ানের পানে, দাঁতে দাঁত চেপে বলল। সায়ান ওষ্ঠ বাঁকালো, নির্লিপ্ত ভঙ্গিতে বলল,
কাল নাম্বারটা চাইছিলাম দাওনি, তাই এই পথ অবলম্বন করতে হলো। নাম্বারটা সেভ করে রেখো, কল করবো রাতে। তিশা বোকা বনে গেল। তার উপর এত বড় একটা চাল খাটালো এই বদমাইশ লোক। তিশা অগ্নি দৃষ্টিতে তাকালো সায়ানের পানে, তবে সেই দিকে ততটা পাত্তা দিল না ছেলেটা। নিজ মনে গাড়ি স্টার্ট দিল সে। কিছুটা সময় অতিবাহিত হলো। সূর্যটাও আগের তুলনায় কিছুটা তেজ বাড়িয়েছে নিজের। সায়ান তিশাকে কলেজে না নিয়ে গিয়ে অন্য রাস্তা ধরল। ভ্রু কুঁচকে এলো তিশার। এ আবার কোথায় নিয়ে যাচ্ছে তাকে? তিশার ভয় হলো খানিকটা। আজকাল বিশ্বাস করতে কে আছে? নিজের আপন মানুষদের বিশ্বাস করা যায় না, আর এ তো অন্য কেউ। হ্যাঁ, সায়নকে সে পছন্দ করে ঠিকই, এর মানে এই নয় যে নিজের মান সম্মান বিকিয়ে দেবে। তিশা আশেপাশে তাকালো, কিছুটা ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তিশার প্রশ্নের সাথে সাথে সায়ান উত্তর দিল, প্রেম করতে। মানে? আর কোনো উত্তর দিল না সায়ান। কিছুটা সময়ের ব্যবধানে একটা পার্কের সম্মুখে এসে গাড়ি থামালো সে। সিট বেল্ট খুলতে খুলতে বলল, এসে পড়েছি, নামো। তিশার ভয়টা একটু কমলো। যাক, সায়ন তাকে কোনো খারাপ স্থানে নিয়ে যায়নি, পার্কে নিয়ে এসেছে। এখানে চারপাশে মানুষজনও আছে কম বেশি, বিপদের তেমন সম্ভাবনা নেই। কিন্তু এখানে কেন নিয়ে এলো এই সময়ে? ভ্রু কুচকালো তিশা। সায়নের বাণী তাকিয়ে বলল, আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? আমার কলেজ আছে তো। সায়ান পার্কের ভেতরের দিকে পা বাড়াতে বাড়াতে জবাব দিল, আজ কলেজে যেতে হবে না। তিশাও ছুট লাগালো সায়নের পিছু পিছু। গলা বাড়িয়ে বলল, এটা কেমন কথা? সায়ান প্রতি উত্তরে বলল না কিছুই। লম্বা লম্বা পা ফেলে সে ঢুকে গেল পার্কের ভেতর। তিশা চেয়েও পারল না ছেলেটার পায়ের সাথে পা মেলাতে, তাই সে ধীরে সুস্থেই হাঁটা লাগালো সায়ানের পিছু পিছু। এর মধ্যে কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে দাঁড়ালো তাদের সম্মুখে। সায়ানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, আপনি কি সিঙ্গেল ভাইয়া? তিশার মেজাজ বিগড়ালো। এই মেয়ে আবার এখানে কি করছে? সায়ান সিঙ্গেল কিনা জেনে তার কি লাভ? নিশ্চয়ই প্রেম করতে চাইছে মেয়েটা সায়ানের সাথে। হিংসায় জ্বলে পড়ে উঠলো তিশার হৃদয়খানা। ইচ্ছে তো করছে মেয়েটার দুই গালে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দিতে, কিন্তু জনসম্মুখে তা তো আর সম্ভব নয়। দাঁতে দাঁত চাপলো তিশা। পেছন থেকে চেঁচিয়ে উঠে বলল, না, বউ আছে ওনার। মেয়েটা ঘাড় বাঁকিয়ে একবার তাকালো তিশার পানে, অতঃপর সায়ানের পানে আবারও তাকিয়ে বলল, ওনাকে দেখে মনে হয় না তো উনি বিবাহিত। আপনি মিথ্যা বলছেন নিশ্চয়। তিশা দ্রুত পা চালিয়ে এসে দাঁড়ালো মেয়েটার মুখোমুখি। ঝাঁঝালো কণ্ঠে বলল, কেন? আমাকে দেখে ওনার বউ বলে মনে হয় না আপনার? একটা ছেলেকে তার বউয়ের সামনে জিজ্ঞেস করছেন সে সিঙ্গেল কিনা? লজ্জা করে না? অভদ্র অসভ্য মেয়ে। মেয়েটা বোধ হয় অপমানিত বোধ করলো, আর সে কথা বাড়ালো না কোনো। তিশার কথার কোনো উত্তর না দিয়ে কেটে পড়লো। তিশা কটমট করে তাকালো মেয়েটার চলে যাওয়ার পানে, কটমট করে বলল, যত সব ছেঁচড়া মেয়ে মানুষ অন্যের জিনিসের দিকে কুনজর দেয়। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়েই তিশা হন হন করে হেঁটে গেল পার্কের মধ্যস্থানে অবস্থিত বড় একটা গাছের পানে। ফুসফুস করতে করতে বসলো সেই গাছের ছায়ায়। সায়ান মৃদু হাসল, হৃদয়টা ভরে উঠল পরম প্রশান্তিতে। একটু আগে সে তিশার ভিতরে তাকে নিয়ে হিংসাত্মক মনোভাব দেখেছে, তার উপর নিজেকে আবার সায়ানের বউ বলে পরিচয় দিয়েছে। বউ, তিশা সায়ানের বউ। প্রেয়সীর কণ্ঠে এত মধুময় এক বাক্য শ্রবণের পর আর কি চাওয়া থাকতে পারে তার? তবে সায়ান আজকের ঘটনা থেকে একটা বিষয় বেশ ভালোভাবেই বুঝলো, তিশার হৃদয়ে তার জন্য অনুভূতি রয়েছে। তিশা ভালোবাসে তাকে। সায়ান আর বেশি ভাবলো না, একটু এগিয়ে গিয়ে হুট করে শুয়ে পড়লো তিশার কোলে। হকচকিয়ে উঠলো তিশা, চোখ বড় বড় করে তাকালো সায়ানের পানে, অবাক কণ্ঠে বলল, এ কি করছেন আপনি? আমার কোলের ওপর এভাবে শুয়ে পড়লেন কেন? উঠুন উঠুন বলছি তাড়াতাড়ি। সায়ান উঠল না, বরং আরো ৮-৭ বেঁধে শুয়ে পড়ল তিশার কোলে। নির্লিপ্ত কণ্ঠে বলল, একটু আগেই তো বললে আমি তোমার স্বামী, তাহলে এখন স্বামীর মাথা কোলে নিতে এত সমস্যা কিসের? তিশা থতমত খেয়ে গেল, আমতা আমতা করে বলল, ওটা তো আমি আপনাকে বাঁচাতে বললাম। সায়ান শীতল দৃষ্টিতে তাকালো তিশার মুখপানে, হঠাৎ প্রশ্ন করল, ভালোবাসো আমায়? তিশা চমকালো, ভরকালো, স্তব্ধ হলো। সে কি তবে ধরা পড়ে গেল সায়ানের নিকট? ঢোক গিলল তিশা, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমি আপনাকে ভালোবাসতে যাবো কেন? সায়ান মৃদু হাসলো, উঠে বসলো তিশার কোল থেকে, স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, হাওয়াই মিঠাই খাবে? সাথে সাথে তিশার চোখে মুখে হাসি ফুটে উঠল, উৎফুল্ল হয়ে বলল, অবশ্যই। সায়ান উঠে গেল। কিছুটা সময় নিয়ে দুটো হাওয়াই মিঠাই নিয়ে ফিরে এলো সে।
তিশার 2 হাতে দুটো হাওয়াই মিঠাই ধরিয়ে দিয়ে বলল, আমার মিষ্টি বউয়ের জন্য মিষ্টি হাওয়াই মিঠাই। তিশা অবাক দৃষ্টিতে তাকালো সায়নের পানে, বিস্মিত কণ্ঠে বলল, আপনার বউকে? পারে একটু আগে বললে না আমি তোমার স্বামী, সেই অনুপাতে অবশ্যই তুমি আমার বউ।